মোহাম্মদ মাহিনুদ্দিন। আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার দাদি সহ আমার বড় ৩টা ভাই। আমরা টোটাল ৪ ভাই। আমাদের কোনো বোন নেই। আমার বাবা। শুনেছিলাম জন্মের কয়েক মাস পরেই নাকি আমার বাবা পৃথিবী ছেড়ে চলে যায়। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে বেশ দূরে কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বড় যে ৩টা ভাই আছে, মূলত এই ৩টা ভাই কামাই রুজি করে ইনকাম করে আমাদের পরিবারটাকে চালাচ্ছিল। আমার একদম বড় যে ভাইটা সে হচ্ছে বাসের ড্রাইভার, এবং ছোট যে 2টা ভাই আছে, একজন মুদির দোকানে চাকরি করে এবং আরেকজনে ফসল ফলায়, জমিতে মাঠে ঘাটে হচ্ছে কৃষকের কাজ করে। এই দিয়ে আমার পরিবারটা চলতো। ছোটবেলা থেকে ৩ ভাইয়ের আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো যথেষ্ট সুখ শান্তি আর ভালোভাবেই কাটে। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি। আমার বড় যে 3টা ভাই আছে তারা আসলে অতদূর পর্যন্ত পড়াশোনা করতে পারেনি। তাই আমার মায়ের ইচ্ছা ছিল আমি যেহেতু সবার ছোট, তো সবাই আমাকে অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করাবে। আমি যেহেতু সবার ছোট, তো আমি ঠিকমতো পড়াশোনা করব। আমার মায়ের খুব ইচ্ছা যে আমি পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হব। হব না ড্রাইভার, হব না চাষা, কিংবা হব না কোনো দোকানের কর্মচারী। এই জন্য মা আমাকে অনেকভাবে হচ্ছে পড়াশোনা করানোর জন্য তাগিদা দেয়, এবং আমি সেই নিরিখে পড়াশোনা করি। আমাদের গ্রামটা এক সবুজ শ্যামলে করা এক ছোট্ট গ্রাম। আমাদের গ্রামের পাশেই অনেক বড় একটা খাল আছে, এবং খালের পাড়েই হচ্ছে শ্মশান ঘাট, এবং তার পাড়েই হচ্ছে অনেক বড় ধরনের একটা মসজিদ। খালের এক পাড়ে শ্মশান ঘাট এবং অন্য পাড়ে মসজিদ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব কিছু মিলিয়ে আমাদের গ্রামটা এক মুখরিত গ্রাম বলাই চলে। যাই হোক, আমি যখন স্কুলে পড়াশোনা করি তখন আমার ভিতরে আমার জিন, ভূত বা দেব-দেবী এগুলো নিয়ে অনেক কিছু কাজ করতো। আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে পৃথিবীতে নাকি মানুষের চেয়েও বেশিরভাগ জিনেরাই বসবাস করে। তাহলে জিন জাতিগুলো দেখতে কেমন? আমার জিন দেখার প্রতি অনেক আগ্রহ জন্মে যায়, এবং আমি সবসময় আমার মাকে বলি, মা তুমি আমাকে এমন কোথাও নিয়ে যাও না যেখানে গেলে আমি জিন দেখতে পারবো। আমার বয়স তখন খুব বেশি না, আমি তখন মাত্র ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়া অবস্থায় আমার মাথার ভিতরে এই অদ্ভুত চিন্তাভাবনাগুলো আসে। তো এরকম করে আমি আমার মাকে সবসময় বলি যে, মা তুমি আমাকে একটু জিন দেখাও, ভূত দেখাও। আমার মা সবসময় আমাকে বলতো যে কোনোদিন এগুলো আশা করিস না, যে জিন দেখবি, ভূত দেখবি, এই জিনিসগুলো কোনোদিন আশা করতে হয় না। কারণ এই জিনিসগুলো ভালো মানুষের সাথে থাকে না, এবং এরা যারাই মানুষের সাথে থাকে তারা মানুষের চরম পরিমাণের ক্ষতি করে। এই জন্য কখনোই এসব নিয়ে আশা করতে হয় না বাবা। এইগুলো মা আমাকে সবসময় বুঝাইতো যে না, তুই কখনো জিন ভূতের কথা বলিস না। আমি আম্মুর কাছে সবসময় ওই একটাই আবদার থাকতো যে আমি যদি জিন দেখতাম, ভূত দেখতাম। এরকম হইতো যে আমি শুনতাম রাতের শেষ অংশে, মানে রাত 3টার পরে নাকি পৃথিবীতে জিনেরা রাতের 3টার পরে নাকি গ্রামগঞ্জে জিনেরা বিচরণ করে, মানে ঘুরে বেড়ায়। এটা নাকি জিনদের সময়। আমি এরকমও করতাম যে মাঝে মাঝে রাতের বেলায় রাত 2টা-3টা বাজে উঠে আমি শ্মশান ঘাটে হাঁটতাম শুধুমাত্র জিন দেখার জন্য। আমি জানি না আমার ভিতরে এই কৌতূহলটা কেন জাগলো, কেন জিন দেখার জন্য আমি এতটা মরিয়া হয়ে উঠলাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি একটা সময় এসএসসি পরীক্ষা দিই আমাদের এই গ্রাম থেকে, এবং এসএসসিতেও আলহামদুলিল্লাহ আমি খুব ভালো একটা রেজাল্টে এসএসসি পাস করি। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে দেন আমি তখন কলেজে ভর্তি হই। আমাদের বরিশালের ওই গ্রামের একটা কলেজে ভর্তি হই, কলেজে পড়াশোনা করি। তো একদিন কলেজে যাওয়ার পরে হঠাৎ করে একটা নিউজ আমি শুনতে পেলাম। সবাই আমাকে বলে আমাদের গ্রাম থেকে আরও 3-4টা গ্রাম পালানোর পরে বীজগঞ্জ বলতে একটা জায়গা আছে, ওই গ্রামে নাকি এক মেয়ে নাকি রাতের বেলায় সব কিছু দেখতে পায়, তার সাথে নাকি জিন আছে, এবং সেই দিন সে নাকি রাতের বেলায় সব কিছু দেখতে পায়। ধরেন একেবারে গুটগুটে অন্ধকার, গহীন রাত, রাতের বেলায় একটা মানুষ তো টর্চ লাইটের আলো ছাড়া কখনো কোনো কিছু দেখতে পায় না, কিন্তু এই মেয়েটা নাকি রাতের বেলায় সব কিছুই দেখতে পায়। এটা জানতে পারার পরে আমার ভিতর তখন অনেক কৌতূহল জাগলো যে পোলাপাইন এরকম করে বলতেছে যে অন্ধকার একটা ঘরে তাকে নিয়ে যাওয়া হবে, যেখানে এতটাই অন্ধকার যে হাত মিললে হাত দেখা যাবে না। ওই রকম একটা ঘরে একটা ছোট বল, মানে টেনিস বল অথবা ফুটবল, এরকম একটা বল যখন ঘরের কোনো একটা কোণায় রেখে দেওয়া হবে, এই মেয়েটা ওই অন্ধকারের ভিতরে ডিরেক্টলি গিয়ে ওই বলটাকে ধরে ফেলতে পারে, অথবা কোনো একটা মানে ব্ল্যাক বোর্ডে বা আমরা কাগজের মধ্যে কিছু একটা লিখে ওইটা ফেলে দিলাম বা মেয়েটাকে দিলাম অন্ধকার কোনো একটা ঘরে, এবং ওই মেয়েটা ওই অন্ধকার ঘরে ওই যে আমরা কাগজে যেটা লিখে দিলাম এটা স্পষ্ট রিডিং পড়তে পারে। মানে ব্যাপারটা আমার কাছে তখন একটু অদ্ভুত মনে হলো। আমি তখন আমার বন্ধুদেরকে বললাম যে দেখ, আমি আজকে রাতের বেলায় এটা দেখতে চাই, ওখানে যেতে চাই। তো সবাই আমাকে বলে যে এভাবে যাওয়া যায় না, আর এভাবে গেলে তারা দেখাবেও না, টাকা দিতে হবে। আমি বললাম যে যত টাকাই লাগে আমি দিব, কিন্তু আমার এটা দেখার ইচ্ছা। তো আমি আমার 3টা বন্ধু সহ একদিন হলো রাতের বেলায় আমি রওনা দিলাম।
সন্ধ্যার পরে মানে মাগরিবের পর রওনা দিলাম। ওই গ্রামে যেতে, যেতে প্রায় ৭টা থেকে ৭:৩০ বেজে গেছে। তো তখন অন্ধকার। আর ওই মেয়ের নানা মানে ওই মেয়ের যে নানা আছে ওই মেয়ে তার নানার বাড়িতে থাকে এবং তার মা মারা গেছে এবং যে নানাটা ছিল হচ্ছে তার সৎ নানা। মানে তার নানি ২ টা বিয়ে বসে। ১ম টার ঘরেই হচ্ছে তার মা জন্মায় এবং এটা হচ্ছে তার সৎ নানা। তো শুনেছিলাম যে তার সৎ নানাও নাকি অনেক বড় একজন বুজুর্গ মানে হুজুর। উনি তাবিজ তুমান এগুলা করে এবং মানুষকে জিন ভূত থেকে রক্ষা করে এই ধরনের কাজ করে। এবং ওনার নাতিনি নাকি এই কাজটা করে যে অন্ধকার রাতে সব কিছু দেখতে পায় এবং ঘুটঘুটে অন্ধকারের ভিতরে সাদা ব্ল্যাক পেপারে যা কিছু লেখা থাকে সে পড়তে পারে। মানে রাতের অন্ধকারে নিশাচর প্রাণীর মতো সে সব কিছু দেখে। এটা দেখার পর এটা জানার পর আমার ভিতর তখন অনেক কৌতূহল লাগলো। দেন আমরা ওখানে গিয়ে দাঁড়ায় আছি। তার নানারে বললাম যে এমন, এমন আমরা এই জিনিসটা দেখতে চাই। উনি তখন বলে যে না এটা দেখা যায় না এবং এটা আমি আপাতত বন্ধ করে দিয়েছি কারণ অনেক মানুষজন আসে দূর দূরান্ত থেকে। এটা ভালো দেখায় না। এইজন্য আপাতত আমি এটা বন্ধ রাখছি। আমি তখন বললাম যে দেখেন নানা আমরা অনেক দূর থেকে আসছি। আমরা অমুক কলেজে পড়াশোনা করি এবং আমরা সবাই মোটামুটি অনেক ভালো। আপনি আমাদেরকে খারাপ মনে করবেন না বা খারাপ কোনো চিন্তাভাবনা আমাদেরকে নিয়ে নিবেন না। আসলে আমরা আমাদের ভিতরে একটা কৌতূহল জাগলো যে এটা কিভাবে সম্ভব আমরা এটা দেখতে চাই। মানে আমার ভিতরে অনেক কৌতূহল জাগলো। তো মেয়ে নানা তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা বৈঠকখানায় গিয়ে বসো আমি আসতেছি। তাহলে তখন বৈঠকখানায় গিয়ে বসলাম। মানে ওনার বাড়ির সামনে একটা বৈঠকখানা আছে। ওইখানে গিয়ে আমরা তখন বসলাম। বসার পরেই তো মেয়ের নানা তখন একটা মানে ওই সময় কিন্তু আসলে অত ইন্টারনেটের জামানা ছিল না, মোবাইল, ফেসবুক তারপরে এগুলো ছিল না। জাস্ট চিঠিপত্রের মাধ্যমে মানুষের আদান-প্রদান করা হতো মানে মনের কথোপকথন। এবং প্রতিটা ঘরে, ঘরে একটা করে রেডিও থাকতো। রেডিওতে খবর শোনা হতো এবং রেডিওর মাধ্যমেই হচ্ছে চলাফেরা হতো। দেন তখন হলো কি যে ওই মেয়ের নানা তখন হচ্ছে আমাদের বৈঠকখানায় আসলো। বৈঠকখানায় আসার পরে উনি বসলো। বসে আমাদেরকে বলতেছে তোমাদের কাছ থেকে টাকা নেব না কিন্তু এটা তোমরা প্রচার করো না। মানে মানুষের কাছে বলার দরকার নেই যে আমরা তোমাদেরকে দেখাইছি কারণ এটা ভালো কিছু না। আমি তখন বললাম যে ঠিক আছে আমরা কারো কাছেই বলবো না, আমরা এক নজর দেখে আমরা চলে যাব। এই বলার পরে হঠাৎ করে উনি তখন আয়েশা বলে একটা ডাক দিল। আয়েশা বলে ডাক দেওয়ার পরে রে ভাই পরীর মতো একটা মেয়ে এসে ঘরে ঢুকলো। একেবারে দেখতো অবিকল যেন পরি। তার চোখগুলো বিড়ালের চোখের মতো। এত সুন্দর তার চোখের নজর, তার চোখের চাহনি। আমি তার দিকে তাকিয়ে মনে হয় বেহুশ হয়ে যাব। এরকম সুন্দর মেয়ে আমি জীবনেও কখনো দেখি নাই। মাঝে, মাঝে টিভির পর্দায় যখন পাকিস্তানি মেয়েদেরকে দেখাইতো তখন আমার কাছে মনে হতো যে হ্যাঁ এরকম মানে এটাই পাকিস্তানি মেয়েদের মতো ছিল। চোখগুলো একেবারে বিড়ালের চোখের মতো। চোখের যে রাজাগুলো হয়, মণিগুলো হয়, চোখের মণি তো মানুষের কালো হয় কিন্তু এই মেয়ের চোখের মণি কালো ছিল না, একটু করাতি করাতি টাইপের ছিল। আমার কাছে জানি একটা অন্যরকম মানুষ আমি দেখতে পেলাম। এক দেখায় আমি তার প্রেমে পড়ে গেলাম। যেমন লম্বা তেমন সুন্দর, তেমনি তার মুখমণ্ডল, তার চোখ, তার চেহারা, তার চুল সব কিছু মিলে আমি যেন দিশেহারা হয়ে যাচ্ছিলাম। আমি তার দিকে এক নজরে তাকিয়ে আছি। পরে উনি বলে যে ঠিক আছে ওনার ওখানে একটা ঘর আছে, মানে পাশের একটা ঘর আছে, এটা খুব অন্ধকার, মানে ঘর বলতে একটা রুম আছে। বললো যে মা একটা কাজ করো তুমি ওই রুমে গিয়ে যাও। ওনার নাতিনকে বললো। তো নাতিন তখন ওই রুমে গেল। যাওয়ার পরে উনি যখন বললো যে হ্যাঁ তোমরা লিখো, মানে কে কী লিখবা ওইটা লিখো। তো সবাই সবার মতো করে লিখতেছে, লিখে লিখে মেয়েকে দিচ্ছে, মানে কাগজে দিচ্ছে। এটা কিন্তু অন্ধকার আমরা দেখতেছি। আমরা যা জানালাটা খুলতেছি আমরাও অন্ধকার। আমাদের যেই রুমে আমরা ছিলাম ওই রুমটা অন্ধকার করে দিয়েছি। অন্ধকার রুমের ভিতরে সাদা কাগজের ভিতরে লিখে মেয়ের হাতে দিচ্ছি। একেবারে গুটগুটে অন্ধকার, মানে হাত মিললে হাত দেখা যায় না এমন অন্ধকারে আমরা যা লিখতেছি মেয়ে সবই পটপট করে পড়ে ফেলতেছে। আমি তখন অবাক হয়ে গেলাম যে এটা কীভাবে সম্ভব। একটা মানুষ কীভাবে এইভাবে যাই কিছু দিচ্ছি তাই কিছু পড়ে ফেলতেছে এরকম অন্ধকারের ভিতরে। এখানে তো এটা তো অসম্ভবের কথাবার্তা। আমি তখন খুব অবাক হয়ে গেলাম। অবাক হয়ে যাওয়ার পরে আমি এবার দুষ্টুমি করলাম। মানে দুষ্টুমি কিনা জানি না, আমার ভিতরে এই জিনিসটা জাগলো যে এটা আমি করবোই। মানে নিজের ইচ্ছা শক্তির কারণেই আমি তখন কী করলাম, সাদা একটা কাগজে লিখলাম যে আমি তোমাকে ভালোবাসি মাইনুদ্দিন। এটা আমি লিখলাম, একটা কাগজে লিখলাম। লিখে আমি তখন এই কাগজটা মেয়েটার হাতে দিলাম। দেওয়ার পরে মেয়েটা তখন সবার লেখা পড়ছে না, আমারটা পড়তে পারতেছে না। আমি যখন অন্ধকারের ভিতরে এটা লিখে দিলাম যে আমি তোমাকে ভালোবাসি মাইনুদ্দিন, আই লাভ ইউ, এটা লিখে যখন দিলাম মেয়েটা এটা পড়তে মানে এটা পড়ে না। আমি বললাম যে ঠিক আছে আমি যেটা লিখছি এটা পড়েন। মেয়েটা তখন কী করলো, কাগজটা ছিঁড়ে বেরিয়ে গেছে। বেড়ে যাওয়ার পরে মেয়ে নানা বলতেছে কী জানি আচ্ছা বাদ দাও, যা হবার তা হয়েছে। পরে আমি রাত 11টার দিকে চলে আসতেছি। এখন সবাই আমারে বলতেছে যে দোস্ত ব্যাপারটা কি, আমরা যাই কিছু লিখলাম মেয়েটা পড়তে পারলো কিন্তু তুই যেটা লিখলি এটা পড়তে পারলো না কেন, তুই আসলে কী লিখছিস। আমি তো ওদের কাছে বলি না যে আমি কী লিখেছিলাম। আমি তখন আস্তে আস্তে বাড়ির দিকে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ভাই আমার রাতের বেলায় ঘুম আসতেছে না। আমি বালিশের কখনো এই পারে কখনো ও পারে, আমি কোনোভাবেই
দুটো চোখের পাতা এক করতে পারতেছিলাম না। আমি তখন কী করলাম, ওখান থেকে উঠে গেলাম। উঠে আমাদের পুকুর পাড়ে গিয়ে বসে আছি। পুকুর পাড়ে বসে বসে চিন্তা করতেছি যে আল্লাহ, আমি যদি এই মেয়েটাকে বিয়ে করতে পারি, আমি যদি এমন একটা মেয়ে আমার জীবনে পাই, খোদা তোমার কাছে আমার এই ছোট্ট জীবনে আর চাওয়ার কিছুই নাই। আমি একরকম কেমন জানি এতটাই মেয়ের প্রতি ইমোশনাল হয়ে পড়ি, আমি কোনো কিছু বুঝাইতে পারবো না। আমার দেন মন প্রাণ সব কিছুই মেয়ের প্রতি চলে যায়। যাই হোক, এমন করে সময় কাটতেছে, কাটতে কাটতে আমি তখন প্ল্যানিং করতেছি, মানে নিজের যে প্ল্যানিং করতেছি কীভাবে ওই বাড়িতে যাওয়া যায়। তো আমি কী করতাম, আমাদের আশেপাশে কোনো ধরেন কোনো মানুষের কোনো রকমের সমস্যা হয়েছে, মানে জ্বর হয়েছে, এরকম হয় না যে একটা জ্বর হয়েছে নর্মাল কোনো বাচ্চার, আমি তখন ওই বাচ্চারা দেখে বলে দিতাম যে কাকি, আপনার বাচ্চা জ্বর হওয়ার পিছনে কারণ কি জানেন? এটা জিনে ধরছে ওকে, জিনে ধরার কারণে এখন জ্বর হয়েছে। একটা কাজ করেন, অমুক গ্রামে গাছি কবিরাজ বলতে একজন লোক আছে, মানে এই গাছি কবিরাজ হচ্ছে আয়শার নানা আর কি। আয়শা নানা হচ্ছে গাছি কবিরাজ। তো ওনার এই গাছি কবিরাজ কেন বলে জানি না, শুনেছিলাম ওই গাছে ওঠার পরেই নাকি ওনার উপরে জিন ভর করেছিল, এই জন্য অনেকে গাছি কবিরাজ বলে। তো আমি একটা মানে একটা বাচ্চারা হচ্ছে ধরেন আপনার জ্বর হয়েছে, আমি বলি গাছি কবিরাজের কাছে নিলে ভালো হয়ে যাবে। তখন কী করি, ওই গাছি কবিরাজের কাছে নিয়ে যাই। এরকম আমি অনেক রোগী আমাদের এলাকার আশেপাশে এখানে সেখানকার অনেক রোগী আমি ওই গাছি কবিরাজের কাছে যাই, এবং কবিরাজের কাছে যেতে যেতে আমার মোটামুটি কবিরাজের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সবসময় রুগী নিয়ে যায়, আমি তো কোনো বেনিফিট নিই না, কোনো টাকা নিই না, রুগী পাইতেছি, রুগী নিতেছি, উনি রুগীর পরীক্ষা নিরীক্ষা করতেছে বা ওষুধপত্র দিচ্ছে, ওষুধ মানে তাবিজ তোমার দিচ্ছি, এরকম করতেছে। তো ওনার সাথে আমার সম্পর্কটা তখন খুব মধুর হয়ে যায়। এরকম করে যাতায়াত করতে করতে পরে রুগী না থাকলেও আমি তখন ওই বাড়িতে গিয়ে বসে থাকি, এবং আমি হচ্ছে ওর দিকে তাকায় থাকি, মানে আশার দিকে তাকায় থাকি। ওই মেয়েটা ওই সময় পড়াশোনা করে না, মানে বাড়িতেই থাকে, এবং তার নানা জিন শোয়ার করায় ওর উপর জিন শোয়ার করায়, তারপর হচ্ছে মানুষের চিকিৎসা করে, এরকম আর কি। তো যার জন্য সবসময় বাড়িতেই থাকে, এবং ওর নানা কিন্তু অনেক টাকা উপার্জন করে, মানে ওদের ওই গ্রামে ওর নানার মতো টাকা পয়সা আর কারো নাই, এত টাকা পয়সার মালিক উনি, এত পরিমাণ সয় সম্পত্তির মালিক। তো পরে আমি ওই গ্রামে গিয়ে সবসময় ওদের বাড়িতে গিয়ে বসে থাকি। এমন করতে করতে যেহেতু আমি একটা মেয়ের প্রতি এভাবে টার্গেট নিয়ে আছি বা মেয়েটার দিকে বারবার তাকাই থাকি, এমন করতে করতে তার নানা আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটাতে কিছুটা সন্দেহ করে ফেলছে। উনি ব্যাপারটাতে কিছুটা সন্দেহ করছে যে আমি কেন ওনার নাতিনের দিকে এইভাবে তাকাই থাকি। কয়েকটা দিন পরে উনি একদিন আমাকে ডাইকা বলতেছে যে মাইনুদ্দিন, তুমি যে গ্রামে আসো বা আমার বাড়িতে আসো, মানে তুমি কি কোনো কাজ খুঁজতেছো বা কোনো কাজ চাচ্ছ, তোমার কি কোনো কাজে আসো, এটা আমাকে বলে। আমি তখন বললাম যে নানা, একটা কাজ করেন, আপনার সাথে আমার কাজ দিয়ে দেন, আমি আপনার সাথে কাজ করতে চাই। উনি আমাকে বলে, তুমি কলেজে পড়ো, তুমি কলেজে পড়বে একটা ছেলে, তুমি এখন কিসের কাজ করবা, তুমি আর এই বাড়িতে আইসো না, বা তুমি আমার জন্য আর কোনো রুগী আনার প্রয়োজন নাই, তুমি তোমার বাড়িতে যাও এবং বাড়িতে গিয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। তুমি পড়াশোনা করলে তোমার গ্রাম ডেভেলপ হবে, তোমার এলাকা ডেভেলপ হবে, দেশ ডেভেলপ হবে। পড়াশোনা করো, একজন ভালো মানুষ হও, এই গ্রামে আইসো না, এই বাড়িতে আর আইসো না। উনি আমাকে ডিরেক্টলি মানা করে দেয়। মানা করে দেওয়ার পরেও আমি কন্টিনিউয়াসলি আরও 2 দিন যাই, বা 2 দিন যাওয়ার পরে উনি একদিন খুবই রাগে আমাকে একটা কথা বলে যে নেক্সট টাইম যদি আমি আমার বাড়ির আশেপাশে তোমাকে দেখি, তাহলে কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। এই ব্যাপারটা, মানে এই কথা তখন আমার ইগোতে অনেক বেশি লাগে যে আসলেই ঠিক, যদি উনি আমার গায়ে হাত তোলে, ওই মান সম্মানের কথা চিন্তা করে আমি তখন ওখান থেকে চলে আসি, মানে ওই জায়গা থেকে চলে আসি। আসার পরে আমি তখন মানে বাসায় এসে ঘরে এসে আমার কিচ্ছু ভালো লাগে না, আমার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই ভালো লাগে না। আমার মনের ভিতরে বারবার খালি ওই আয়শা নামটাই বাজতে থাকে। আমি তারা ছাড়া পৃথিবীর আর অন্য কোনো কিছুই চিন্তা করতে পারি না। আমি এই মেয়ের জন্য এতটাই মাতোয়ারা হয়ে গেলাম, এতটাই দিশেহারা হয়ে গেলাম যে আমার দেন মন প্রাণ সব কিছু তার দিকে আকৃষ্ট হয়ে গেল। এমন করে সময়গুলো কাটতে কাটতে বাট আমি একটা ব্যাপার তখন ভাবতেছিলাম যে আমি আর ওই বাড়িতে সচরাচর যাব না, কারণ গেলে যদি ওর নানা আমার গায়ে হাত তোলে, ওর সামনে হাত তোলে, তাহলে তার অপমান হব। কিন্তু কীভাবে যাব, আমাকে তো সেখানে যেতেই হবে, আমার যেভাবেই হোক ওই বাড়িতে যেতেই হবে, আমার আয়শাকে দেখাই লাগবে। আয়শা তো কোনো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে কোথাও পড়ে না যে আমি তাকে রাস্তাঘাটে দেখতে পারবো, তাকে দেখার জন্য একমাত্র তার বাড়িতে আমার যেতে হবে। আমি ভাই কোনো দিশকুল পাইলাম না, 2টা মাস অনেক কষ্ট করে কাটাইলাম। 2 মাস পরে আর কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারতেছি না, মানে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। 2 মাস পরে আমি তখন ওভার এক্সাইটেড হয়ে যাই, মানে প্রচুর পরিমাণের পাগলামি করতে শুরু করি যে আমি যেভাবে হোক ওর কাছে যাবো, ওকে দেখবো, এবং ওকে না দেখলে আমি পাগল হয়ে যাবো, আমি মরে যাব। আমি এরকম পাগলামি করতে থাকি যে আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, কারোর সাথে কথা বলি না, মানে একটু একঘরোয়া টাইপের হয়ে যায়। ঘরের মধ্যে বসলেই থাকে, খাইতেই থাকে, মানে একটু হয় না যে একটু অ্যাবনর্মাল টাইপের
টাইপের মানুষ আমি হয়ে যাই। এমন করতে করতে হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো এবং আইডিয়াটা যথেষ্ট পরিমাণের বাজে একটা আইডিয়া। আমি চিন্তা করলাম আমাকে জিনে ধরছে, আমি জিনে ধরার অভিনয় করব। যেহেতু আমার পুরো গ্রামে আমি ওই গাছি কবিরাজের কথা ছড়াই দিছি, গাছি কবিরাজ বলতে একজন কবিরাজ আছে, আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে যাবে এবং ওই কবিরাজের কাছে নিলে পরে আমি আয়শাকে দেখতে পাবো। এবং আমি যতদূর জানি ওই কবিরাজের কাছে নিলে কবিরাজকে করা আয়শার উপরে জিন শোয়ার করা এবং জিন শোয়ার করে তখন হচ্ছে মারে, মানে আমার মানে রোগীকে মারে আর কি, বা রোগীর উপরে মানে চিকিৎসা চালায়। তো আমার কথা হচ্ছে আমি যদি বলি আমাকে জিনে ধরছে, তাহলে আমাকে ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আয়শার উপরে জিন আসবে। আয়শার জিনটা যদি বলে যে আমি মানে আমার উপরে কিছু আসে, আমি শয়তানি করতেছি, তাতে বলবে সমস্যা কি, কিন্তু আমি তো আয়শাকে দেখতে পাবো। ভাই একটা নজর আমি আয়শাকে দেখার জন্য আমাদের ওই পুকুর পাড়ে রাত 3টা বাজে আমি তখন কী করে আমাদের মানে বাড়ির সামনে অনেক বড় মানে অনেকগুলো পাথরের মতো থাকে, আমার আব্বা এই পাথরগুলো আনছিল যে মানে মেইন রোড থেকে আমাদের বাড়িতে আসতে মানে রাস্তার যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে মানে ভেঙে গেছে, ওই রাস্তাটার মধ্যে পাথর দিয়ে আবার বাঁধবে আর কি, মানে পাথর দিলে পরে এটা আর ভাঙবে না। এই জন্য আমি কী করলাম, ওই পাথর এবং ছোটো ছোটো ইটের ভাটা ছিল, ইট আর পাথরগুলো আমাদের ওই পুকুরের মধ্যে মারতে শুরু করলাম। অনেক জোরে মারতেছি, মানে একটা একটা করে সবগুলো পাথর আমি পুকুরে ফেলে দিচ্ছি। তো একটা জিনিস খেয়াল করবেন, রাতের বেলায় যখন পুকুরের মধ্যে ঢিল মারা হবে তখন কিন্তু পানির অনেক শব্দ হয়, এবং ওই পানির শব্দেই তখন হচ্ছে আমার মানে আমার মা সহ আমার হচ্ছে ভাইদের ঘুম ভেঙে যায়। সবার ঘুম ভাঙে, সবাই যখন আসে আয়সা আমাকে ভাইরা ধরে রাখতে পারতেছে না, আমি লাথি মারি ঘুষি মারি, আমাকে জিজ্ঞেস করে তোর নাম কি, আমি তখন উল্টাপাল্টা নাম বলি। এই সবই ছিল কিন্তু আমার অভিনয়, এটা কিন্তু কোনোটাই বাস্তব ছিল না। আমি এরকম করে অভিনয় করতে থাকি। তো সবাই আমাকে বলতেছে যে কী হয়েছে, পরে আমাদের মসজিদের একটা হুজুর নিয়ে আসে, ওই সময় ফজরের কিছুটা আগ মুহূর্তে মসজিদের কোনো একটা হুজুর নিয়ে আসে। বা মসজিদের হুজুর আনার পরে হুজুর আমাদের ধরিয়ে বলতেছে আমাকে নাকি জিনে ধরছে, বলে যে অনেক বড় মাপের একটা জিনে ধরছে এবং ওই জিন ছাড়াইতে হলে আপনার একটা ভালো কবিরাজের কাছে নিতে হবে। আমি তো আর এত ভালো কবিরাজ না, তো আমি তো এটা করতে পারবো না। আমি তখন মুচকি হাসতেছি আর বলতেছি যে শালার আমার তো কোনো জিনিই ধরে নাই, কবিরাজ পুরোই বাটপার, মানে কবিরাজ আসলে একটা বাটপার, এটা আমি মনে মনে বলতেছি আর কি। তো যাই হোক, আমি তখন চুপচাপ এরকম করে অভিনয় চালাই যেতেছি। পরে সকাল হওয়ার পরে আমার ওই যে বিভিন্ন মহিলাদেরকে আমি নিয়েছিলাম গাছি কবিরাজের কাছে, তখন ওই মহিলাগুলি হচ্ছে আমার মাকে বলতেছে যে একটা কাজ করেন, ওরে গাছি কবিরাজের কাছে নিয়ে যান, কারণ একমাত্র গাছি কবিরাজে ওকে ভালো করতে পারবে, এছাড়া আর কেউ ওরে ভালো করতে পারবে না, আপনারা গাছি কবিরাজের কাছে নিয়ে যান। আমার আম্মাকে যখন এই কথা বলে, আমার আম্মা তখন আমার ভাইদেরকে বলে, আমার ভাইরা তখন বলে যে ঠিক আছে, আমার 3 ভাই মিলে তখন আমাকে গাছি কবিরাজের কাছে নিয়ে যাবে। আমারও তো চিন্তা ভাবনা একটা যে আমি গাছি কবিরাজের কাছে যাব এবং সেখানে গেলে আমি আয়শাকে দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, যেমন কথা তেমন কাজ, আমাকে ওই গাছি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। নিলে পরে আমি তখন ওখানে বসলে গাছি কবিরাজ আমাকে দেখে, আমার হাত দেখে, আমার চোখ দেখে বলতেছে ওরা অনেক বড় একটা জিনে ধরছে, যে কথা হুজুরে বলছে এই সেম কথা গাছি কবিরাজও বলতেছে, এখন জিন ছাড়াইতে হবে। এটা বলে আমাকে তখন বৈঠকখানায় বসে উনি কিন্তু আয়শাকে তখনও ডাকতেছে না, আমার হাত ধরে এটা ধরে ওইটা ধরে আমি তখন হাসি, শুয়ে যাই, গালাগালি করে, মানে এটা ওইটা বলে অনেক কথা বলি, মানে আমার মন চাচ্ছে আমি একটাবার বলেই ফেলি যে আয়শা কোথায়, আয়শাকে নিয়ে আসা, আমি ওকে দেখবো, মানে এটা বলতে ইচ্ছে করতেছে। বাট আমি তো এটা বলতে পারবো না, যেহেতু আমাকে জিনে ধরছে, আমি জিনে ধরার ভূমিকা অভিনয় করতেছি। এরকম করতে করতে একটা পর্যায়ে উনি বলতেছে যে আমাকে যে জিনটা ধরছে ওই জিনটা ছুটাইতে অনেক সময় লাগবে এবং অনেক টাকা লাগবে, প্রায় 20,000 টাকার মতো লাগবে। তো সেই সময়ের 20,000 টাকা কিন্তু নর্মাল কোনো টাকা না, অনেক টাকা, মানে অনেক টাকার ব্যাপার স্যাপার। তো ডিরেক্টলি বলে যে 20,000 টাকা লাগবে, 20,000 টাকা হলে আমাকে ছুটানো যাবে, মানে ওই জিনটা থেকে আমাকে মুক্ত করা যাবে। আমার ভাইরা তখন বলতেছে যে ঠিক আছে, সমস্যা নেই, আমরা 20,000 টাকাই দিব, কিন্তু যেভাবে হোক আমাদের ভাইকে ভালো করেন। এমন করে ইনি তখন আয়শাকে ডাকে, হুজুরে মানে ওনার নানা তখন আয়শাকে ডাকে, দেখলে আয়শা তো আমাকে দেখে চিনে ফেলে, ও তখন আমার সামনে বসে না। ওর নানা বলতেছে বয়, ও তখন বসে না, কারণ ওই যে আমি আই লাভ ইউ বলছিলাম, ভালোবাসি বলছিলাম, যে কাগজে এটা লিখে দিছিলাম, এই জন্য আর ও আমার দিকে তাকায়ও না। ওর নানা তখন ওরা আইনা আমার সামনে বসানোর পরে ওর ভিতরে তখন জিনটা আসছে, মানে যে জিনটা ওই জিনটা তখন আসছে। আসার পরে ওই জিনটা আসার পরে আয়শা তখন আমাকে মারতে শুরু করে, আমার গায়ে হাত তোলে, আমার তখন ভালোই লাগে, লাথি মারে, ঘুষি মারে, আর বলে তুই শয়তানি করস কেন, তুই বদমাশি করস কেন, তুই শয়তানি বদমাশি বন্ধ কর, তুই আমারে কখনোই পাবি না, আমি কোনো মানুষের বউ হব না, তুই পাগলামি করিস না। এগুলো যখন বলতেছে আমার তখন অনেক ভয় লাগতেছে। আমি তখন চিন্তা করতেছি, আল্লাহ না জানি বলেই দেয় যে আমি অভিনয় করে আয়শাকে দেখতে আসছি, কারণ জিন তো সত্য কথা বলে দিবে। মনের ভিতরে অনেক ভয় লাগতেছে। আমি জানি না, ওর নানা তখন হঠাৎ করে আয়শার মাথার মধ্যে হাত দিয়ে জিনটাকে সরাই ফেলে, মানে জিনটা যখন কথা বলতে শুরু করে, সরাই ফেলার পরে ওর নানা তখন বলতেছে একটা কাজ করেন, আজকে আপনারা 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে যান, কালকে আবার নিয়ে আসেন এবং কালকে আমি বাকিটা দেখবো।
এই বলার পরে আমার মা তখন কী করে ৫,০০০ টাকা ওই কবিরাজের হাতে দেয়, দিলে পরে আমাকে তখন ওখান থেকে নিয়ে আসে। আমি আয়েশাকে দেখতে পাই। ৫,০০০ টাকা গেছে, আমার এতে কোনো দুঃখ নাই। আমি যে আয়েশাকে দেখতে পাইছি একটা নজর, এটাই আমার বড় পাওয়া। ভাই ওই সময় আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষার সামনে আমি এই পড়াশোনাটা পর্যন্ত নষ্ট করে দিই ওর জন্য। কারণ মানে ওর জন্য বলতে ওকে দেখার জন্য আমি এত পরিমাণের মাতোয়ারা হয়ে গেছি ওর জন্য। আমি আমি কোনো কিছুই করতে পারি না। আমি নিজের মাঝে নিজেকে ধরে রাখতে পারি না। একটা মানুষ হয় না যে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে, বাট আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি না। আমি ওভার এক্সাইটেড হয়ে যাই, কান্নাকাটি শুরু করি, চিল্লাচিল্লি শুরু করি। মানে আমি যে কী করি এটা আমি নিজেও বুঝি না। মানে আমার ভিতর যে কী কাজ করে এটা আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, এমন করেই কাটতেছিল। এরকমভাবে কাটতে কাটতে তখন তারা করলো কি, সবাই মিলে আমাকে বুঝিয়ে শোনাইয়া আমার বাড়িতে নিল। বাড়িতে নেওয়ার পরে এভাবে রাতে শুয়ে আছি। রাতে ঘুমাইলে আমি সুন্দর ঘুমিয়ে যাই এবং ঘুম থেকে উঠে পাগলামি শুরু করি যেন আমাকে ওইখানে নিয়ে যায়। ওরকম করে আমাকে ওইখানে আবারও নেয়। উনি আবারও ৫,০০০ টাকা নিয়েছে আমার ভাইদের কাছ থেকে। ৫,০০০ টাকা নিয়ে ওই দিন উনি বলতেছে যে শোনেন, এটা কিন্তু অনেক বড় ধরনের জিন, এটা অত সহজে ছাড়া যাবে না, আর একটু সময় লাগবে, আরও কিছুদিন সময় দিতে হবে। আমি তখন অবাক হয়ে গেলাম। ওই বৃদ্ধ লোকটার দিকে তাকায় আছি, তার দাড়ি আছে, টুপি আছে, মানে দাড়ি একদম পেট পর্যন্ত পড়ছে। অন্য কেউ না জানুক, উনি তো জানেন যে এটা আমি দুষ্টামি করতেছি বা এটা আমি ফাইজলামি করতেছি, এটা উনি বুঝে। কিন্তু উনি বুঝেও আমার ভাইদের কাছ থেকে টাকা নিচ্ছে। মানে আমাকে কোনো শাসনও করে না বা আমাকে কোনো কিছু বলেও না। আমি তখন এই টার্গেট নিয়ে পড়ে আছি যে ঠিক আছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এবার আমাকে দ্বিতীয়বারের মতো আবার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেম তৃতীয়বার আবারও আমাকে নিয়ে আসলো। একবারে মানে তৃতীয় দিন এবার আমার মা আর আমার মানে একদম ছোটো যে ভাইটা, ও আমাকে নিয়ে আসছে। আনার পরে ওই দিন উনি আমাকে ঝাড়ফুঁক করে আমার মারে বলতেছে যা আছে তা কিছু দিয়ে দেন। আমার মা ২,০০০ টাকা দেয়। আমি তখন চিন্তা করলাম যে যেভাবে আমার পরিবার টাকা দেওয়া শুরু করছে, আমাদের তো ঘরবাড়ি সব বিক্রি হয়ে যাবে। কারণ আমার মা, আমার ভাইরা আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। তো তারা চিন্তা করতেছে যে কোনো কিছুর বিনিময় হোক তার ভাইকে বাঁচাতেই হবে। তো জিন থেকে আমাকে মুক্ত করাই লাগবে। তো সেক্ষেত্রে আমার ভাই আর আমার মা কখনো টাকার চিন্তা করে না। কবিরাজ যখন যে সময় যত টাকার কথাই বলে, তারা টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তারা টাকা দিয়েই দেবে। তো যার জন্য আমি তখন চিন্তা করতেছি যে যেভাবেই হোক আমাকে এখান থেকে একটা না একটা উপায় বুদ্ধি বের করতে হবে। এটা বের করে আমাকে ওখান থেকে মানে আয়েশার সাথে জড়ায় যেতে হবে। ওই দিন আমি তখন আর যাই না। আমার মা আমাকে টানতেছে, আমি যাই না। কবিরাজ আমার বলে যা, আমি বললাম যাবো না, আমি এই বাড়িতে থাকবো। তো আমাকে বারবার বলতেছে তুই যা, তুই যা। আমি বলি যাবো না। আমার মা, আমার ভাই কেউ আমার রিক্সাতে উঠাইতে পারে না। আমাকে রিক্সাতে উঠালে আমি রিক্সা ড্রাইভারে লাথি মারি, রিক্সার ফোট ভেঙে ফেলি এবং দৌড়ে নাইমা যাই। কোনোভাবে আমাকে এখানে রাখতে পারে না, মানে আমাকে আর নিতে পারে না। নিতে না পারার পরে এবার কবিরাজ বাধ্য হয়ে বলতেছে, আমার আম্মাকে বলছে একটা কাজ করেন, ওই ঘরের ভিতরে আপনি আপনার ছেলেকে নিয়ে থাকেন আর যাইয়েন না, যেহেতু ও যেতে চাচ্ছে না। পরে ওই কবিরাজ তোর একটা টার্গেট আছে যে প্রতিদিন আমার কাছ থেকে টাকা পাচ্ছে। আমার আম্মা তখন বাড়ি থেকে অনেকগুলো টাকা নিয়ে আসে। সে সময় প্রায় ২৫,০০০ টাকার মতো আমার সাথে করে নিয়ে আসে। ওই সময় ২৫,০০০ টাকা আর বর্তমান সময়ে প্রায় ২-২.৫ লাখ টাকার সমান হবে। এত টাকার মূল্য ছিল সেই সময়টাতে। পরে আম্মা তখন টাকা নিয়ে আসে। টাকা নিয়ে আসার পরে ওই সময় আমি পড়ে আসি, বাট আমার একটা টার্গেট, আমি কোনো না কোনোভাবে একটু আয়েশার সাথে কথা বলবো। কারণ ওর সাথে কথা বলার জন্য আমি অভিনয়গুলো চালিয়ে যাচ্ছি। প্রায় ৩ দিনের মতো আমি আমার আম্মুর সাথে ওই বাড়িতে থাকি। আম্মু আমার সেবা যত্ন করতেছে, আমাকে খাওয়াই দিতেছে, আমাকে বাথরুমে নিতেছে, আমাকে আনতেছে, গোসল করাইতেছে। এবং আমি একটাবারের জন্য আয়েশাকে দেখতে পাই না। উনি সবসময় আয়েশাকে লুকিয়ে রাখে, কোনোভাবে আয়েশাকে আমার সামনে পড়ে না। ৩ দিন পরে আমি তখন একদিন কী করলাম, মা বলতেছে মা আজকে আমার একটু ভালো লাগতেছে, আমি একটু ওইটাতে হাইটে আসি। এটা আমি বলতেছে, কারণ আমার চিন্তা হচ্ছে যে আমি যতই অভিনয় যাই কিছু করি, আমি তো কোনোভাবেই মানে আয়েশাকে পাইতেছি না বা আয়েশার চেহারাও দেখি না। তো আজকে আমি একটু অন্যভাবে মাকে বলে আমি একটু এখান থেকে বের হবো। তা আমারে বললাম যে আম্মা আমার শরীরটা আজকে একটু ভালো লাগতেছে, আমার ভিতরে অনেক বেটার ফিল হচ্ছে, আমি একটু হাইটে আসি। তো আম্মু আমাকে বলতেছে তুই হাইটে আসবি কেন, হাইটে যাইতে হবে না, তুই এখানে থাক। আমি বললাম যে না মা, আমি একটু হাইটে আসি, ওই জায়গাটা হাইটে আসলে আমার একটু ভালো লাগবে, তুমি আমাকে যেতে দাও। দেন এটা বলার পরে আমি তখন কী করলাম, আম্মুর সাথে কথাবার্তা শেষ করে ওই দিকে হাঁটতে গেলাম। কারণ আমি জানি বিকেলবেলা ওই পাশটাতে আয়েশা হাঁটাচলা করে, মানে আয়েশা ওদিক ওদিক যায়। এটা চিন্তা ভাবনা করে দেন আমি তখন ওই বাড়ির পিছনে হাঁটতে গেলাম। এখন হাঁটতে যাওয়ার পরে আমি ওখানে দেখলাম যে আয়েশা বসে আছে। ওইখানে একটা ঝোপের মতো আছে, ওইখানে নীরবে বসে আছে। আসলে ওর জীবনটা অনেক কষ্টের, হয় না যে এই বয়সে মেয়েরা পড়াশোনা করে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায়, নিজের লাইফটাকে এনজয় করে, কিন্তু ওর জীবনটা একটা কবিরাজের মাধ্যমে পুরো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাও দেখলে বোঝা যায়। আমি তখন ওইখানে গিয়ে পিছন থেকে আয়েশা বলে ডাক দিল আমার দিকে তাকায় বলতেছে কি বসেন, এটা আমাকে বলে। তো যখন বসেন বলে তখন আমি খুব অবাক হয়েছি যে কী ব্যাপার, আমার সাথে তো জিন আছে, আমার সাথে খারাপ অবস্থা, ও আমাকে নর্মালি বসতে বলে। বসার পরে আমি তখন বলি আয়েশা, আমি তোকে একটা কথা বলতে চাই। ও আমাকে বলে কি বলবেন আমি জানি।
আমি তখন বললাম, "কিভাবে জানো? তোমার সাথে কি এখন জিন আছে?" ও বলে, "না, জিন নাই। আপনার কথা সবসময় আমার নানা আমাদের ঘরে আসলে বলে।" আমি তখন বললাম, "কি বলে?" বলে, "আমার নানা বলে আপনি অভিনয় করতেছেন, আপনি আমাকে পছন্দ করেন এবং আমাকে পছন্দ করে আমাদের বাড়িতে থাকতেছেন। আপনার সাথে কোনো জিন-টিন কিছু নাই।" আমি তখন বললাম, "কি বললা? এটা তোমার নানা বলে?" ও বলে, "হ্যাঁ, নানা তো ঘরে এসে সবসময় আমার কাছে বলে। তা আপনি এরকম পাগলামি কেন করতেছেন? আপনি এখানে থাকতেছেন কেন? চলে যাচ্ছেন না কেন?" আমি তখন বললাম যে, "দেখো আয়শা, আমি বাড়িতে গেলে থাকতে পারি না। চোখটা যখন বন্ধ করি তখন তোমার মুখটা দেখতে পাই এবং কোনোভাবে আমি তোমাকে ছাড়া পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারি না। আয়শা, আমি তোমাকে ভালোবাসি।" ও আমাকে বলে, "দেখেন, আমার ভিতরে কোনো ভালোবাসা নাই। আর আমি কবিরাজি করি, আমার নানার সাথে থাকি এবং আমাকে কোনো ছেলে বিয়ে করে রাখতেও পারবে না। কারণ আমার উপরে সবসময় জিন চালান করা হয়। ৮-১০টা জিন সবসময় আমার সাথে থাকে। সুতরাং আপনি এগুলো করে কোনো লাভ নাই। আপনি এগুলো বাদ দেন। আপনি বাদ দিয়ে আপনি আপনার আব্বু-আম্মুর আপনার মায়ের কথা শুনেন। আপনি এখান থেকে চলে যান। আপনার জীবনটা অনেক সুখের হবে, ভালো হবে। আপনি দেখে শুনে একটা মেয়ে বিয়ে করেন।" আমি তখন বললাম, "আয়শা, আমি জানি না মজনু তার লাইলির জন্য কী করেছিল, শাহজাহান মমতাজের জন্য কী করেছিল। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার জন্য যা করছি, আমার এই কথাগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে। এত কষ্ট তোমার জন্য করছি, এটা আসলে বলার মতো না। একটা সুস্থ, সবল, স্বাভাবিক মানুষ হয়ে প্রতিটা মানুষের হাতে হাতে আমি মাইর খেয়েছি। লাইট, ক্যামেরা ছাড়াই আমি পাগলের ভূমিকায় অভিনয় করেছি। পাগলের ভূমিকায় অভিনয় করে তোমার মন নেওয়ার জন্য চেষ্টা করেছি। এত কষ্ট করেছি শুধুমাত্র তোমাকে একটা পলক দেখার জন্য। আয়শা, বিশ্বাস করো, তুমি যদি আমার সাথে থাকো অনেক ভালো থাকবা।" ও আমাকে তখন বলতেছে, "দেখেন, আপনি এখান থেকে চলে যান। আমার নানাও কিন্তু মাঝে মাঝে এদিকে হাঁটতে আসে। যদি আপনাকে দেখে তাহলে কিন্তু সত্যি সত্যি আপনার উপরে জিন চালান করে দেবে। নানা কিন্তু একবার আমার আম্মাকে বলছিল যে ওর উপরে জিন চালান করে দিও, ওর বাবা মায়ের অনেক টাকা আছে, তাদের কাছ থেকে মোটামুটি বেশি টাকা খাওয়া যাবে, একটা জিন বাস্তবেই চালান করে দিই।" কিন্তু আমার মা মানা করছে। আমার আম্মা বলছে যে, "না, ছেলেটা কলেজে পড়ে এবং তার বাবা নাই, ভাইয়েরা অনেক কষ্ট করে সংসার চালায়, এগুলো করার দরকার নেই আব্বা, জিন টিন শোয়ার করে না। তো নাহলে কিন্তু তোমার উপর অনেক আগে জিন শোয়ার করে দিত।" আমি তখন বললাম, "আয়শা, আমি তোকে লাস্টে একটা কথা বলি, তোমার নানা কিন্তু আমার উপরে জিন শোয়ার করেই দিবে। আমি এমন কাহিনী করব, নেক্সট টাইম যখন আমি তোমাকে সামনে পাবো, আমি তোমাকে সবার সামনে জড়াই ধরবো, চুমো দিয়ে ফেলবো, পাগলামি করবো, তখন তো আমার উপর জিন শোয়ার করবে।" ও আমাকে বলে, "আপনি এগুলো কেন করতে চাচ্ছেন? কী কারণে?" আমি বললাম, "কারণ একটাই, সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি।" ও আমাকে বলে, "তো ভালোবেসে কী?" আমি বললাম যে, "ভালোবেসে আমি তোমাকে বিয়ে করতে চাই।" ও আমাকে বলে, "দেখেন, এগুলো ঠিক না, আপনি চলে যান। আমাদের যদি কখনো সম্ভব হয়, আমার আপনার সাথে কখনো কিছু করার ইচ্ছে হয়, আমি নিজেই আপনাকে ডাকবো।" আমি বললাম, "কীভাবে ডাকবা?" ও আমাকে বলে, "ঠিক আছে, ওদের বাড়ির পিছনেই হচ্ছে একটা বটগাছ ছিল। ওই বটগাছটা এরকম নুয়ে আছে আর কি, এরকম পড়ে আছে। তো বটগাছের ওই ঘরটাও আমাকে দেখাইলো। ও আমাকে বলে, "আপনি এখানে এসে চিঠি লিখে যাইয়েন, আমি চিঠিটা এখান থেকে পড়ে আপনাকে উত্তর লিখবো। তো আপনি এখন ভালোই ভালোই চলে যান, কারণ আমার নানা যদি বেশি টাকা লোভী হয়ে যায় তাহলে কিন্তু আপনার উপর জিন চালান করবে।" তো ওইটা বলার পর আমি তখন ওইখান থেকে আমার আম্মার কাছে আম্মাকে বললাম, "আম্মা, তুমি বাড়ি যাবা?" আম্মা আমার বলে, "ও মা, তুই কি ভালো হয়ে গেছস?" আমি বললাম, "বাড়ি যাবো, তুমি কি যাবা?" আমি ওই সময় আমার আম্মাকে নিয়ে, কারণ এটা তো মানে আয়েশাও জানে, আয়েশার পরিবারের সবাই জানে, তার অভিনয় করে লাভ নেই। আমি আমার আম্মাকে নিয়ে ওইখান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আম্মা তো অনেক খুশি, সবাইকে ডেকে ডুকে বলতেছে যে, "আলহামদুলিল্লাহ, আমার ছেলে ভালো হয়ে গেছে। ওর উপরে জিন ছিল, এখন আর জিন নাই, ও ভালো হয়ে গেছে।" বাড়িতে এসে আমি সে রাতে খুব কান্না করি, প্রচণ্ড রকমের কান্না করি। যে মানুষটাকে এত ভালোবাসলাম, পরে আমি কী করি, আমার হাত কাটি। সে রাতে প্রথম আমি আমার হাত কাটি ব্লেড দিয়ে। হাত কেটে আমি তখন এই রক্ত দিয়ে লিখি যে, "আয়শা, আমি তোমাকে ছাড়া মরে যাব।" এটা রক্ত দিয়ে লিখে তারপরে একটা প্লাস্টিক দিয়ে চিঠিটারে ভালো করে পেঁচিয়ে আমি তখন ওই চিঠিটা ওইখানে রেখে আসি। মানে ওদের ওই বটগাছটা যে ছিল, নুয়ে যাওয়া বটগাছটার নিচের মধ্যেই চিঠিটা লিখে আমি আসি। আসার পরে আমি ভাবলাম পরের দিন আমি ওখানে রিপ্লাই পাবো। পরের দিন একই সময় আমি যখন ওই বটগাছটার নিচে যাই, আমি কি দেখি যে আমি আমার চিঠিটা যেভাবে লিখে আসছি, ওই চিঠিটা একইভাবে ওখানে পড়ে আছে। ওটার কোনো রিপ্লাই আসা নাই বা ওইটা এটা নেওয়াও নাই। পরে আমি কী করলাম, ওইদিন চলে আসি, এসে কাগজে মোড়ানো আরেকদিন আরেকটা চিঠি লিখে আমি আমার মনের ভিতরে সব কথাবার্তাগুলো ওখানে লিখি। আমি ওই চিঠিটাও ওখানে দিয়ে আসি। কিন্তু ভাই, আগের চিঠি আর এখনকার চিঠি একইভাবে পড়ে আছে। আমি আর ওই বাড়ির দিকে যাই না, যেহেতু ও আমাকে এভাবেই বলে দিয়েছে, তাহলে আমি আর তার বাড়ির মধ্যে যাব না। গেলে পরে নতুন করে একটা ঝামেলা হতে পারে বা নতুন কোনো সমস্যা হতে পারে, এই জন্য আমি আর ওই বাড়ির দিকে যাই না। আমি তখন একইভাবে মানে চিঠি দিয়ে যাচ্ছি, এভাবে ১টা ২টা ৩টা ৪টা, আমি প্রায় প্রত্যেক দিনে প্রায় ১৮টা চিঠি আমি লিখি। ১৮টা চিঠি আমি লিখি এবং চিঠি দিতে ওই জায়গাটা, মানে যে গর্তটা ছিল বটগাছের নিচের ওই গর্তটা পুরা ফুল হয়ে গেছে। ওই সময় মানে মাস ছিল, জুন জুলাই এরকম মাস ছিল, রোদ ছিল, প্রচণ্ড রকমের রোদ, মানে বৃষ্টি হতো না। তো রোদের মধ্যে এই মানে প্লাস্টিকগুলো পর্যন্ত পুড়ে যাচ্ছে, যে প্লাস্টিকে আমি লিখে যাইতাম, দিতাম, পিঁপড়া টিপড়া আমার চিঠিগুলো খাইতেছে।
18টা চিঠি লেখার পরে আমার কাছে একদিন মনে হলো যে ও মনে হয় আমাকে আর কোনো রিপ্লাই করবে না, আমি মনে হয় ওর কাছ থেকে আর কোনো রিপ্লাই পাবো না। তো 18টা চিঠি দেওয়ার পরে আমি আর ওইখানে যাই না, মানে 18টা চিঠি ওখানে লিখে আসছি, এয়ারপোর্ট থেকে আর ওইদিকে যাইও না বা ওগুলো দেখিও না। তা আমার ভাগ্যে যা আছে তাই হবে, চেষ্টা তো আর কম করলাম না, এত চেষ্টা এত ত্যাগ এত তেগিতা এত কিছু করলাম তারে পাওয়ার জন্য, কিন্তু ভাই আমি তো আর তারে পাইলাম না। সুতরাং আমি ওই চিঠিপত্রের মায়া সব ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি তখন আবারও বাড়িতে পড়ে আসি, পড়াশোনাটাও করলাম না, কলেজে পরীক্ষাও দেই নাই, সব কিছু এভাবেই পড়ে আছে। তারপরে এখানে এভাবে আমি তখন পড়ে আছি, পড়ে থাকতে থাকতে আমি যখন আমার যে একদম ছোটো যে ভাইটা ছিল, ওর যে আমার ভাইটা ছিল যে মাঠে কাজ করতো, ওর সাথে আমি তখন কাজ করি, মাঠে যাই, মাঠে ফসল ফলায়, ও কফি বাঁধাকপি তারপরে বিভিন্ন ধরনের সিম শাক সবজি ওইটা চাষবাস করে, তা আমি ওর সাথেও থাকি, ওইটা থেকে আমি তখন কাজ বাজ করি, আমি নিজে কাজ বাজ করি। কারণ পড়াশোনা ছেড়ে দিয়েছে, আম্মা খুব মন খারাপ করছে এবং আম্মা সবার কাছে বলতেছে জিনে ধরার পরেই নাকি আমার পড়াশোনাটা বন্ধ হয়েছে, কিন্তু আসলে জিনে ধরা তো কিছুই না, এটা তো ছিল পুরোটাই আমার অভিনয়। এভাবে অনেকগুলো দিন কেটে যায়, প্রায় 9-10 দিনের মতো কাটে। আমি আর ওইদিকে যাই না, প্রায় অনেক দিন পরে মাসখানেক কেটে গেছে, মনে হয় মাসখানেক কেটে যাওয়ার পরে একদিন আমার হঠাৎ করে মনে হলো যে আমি দেখি আমার চিঠিগুলো ওইখানে আছে কিনা। এমন তো হতে পারে যে চিঠিটা হয়তো অন্য কেউ নিয়ে গেছে। মাসখানেক পরে একদিন আমি গেলাম মানে চিঠিগুলো দেখার জন্য। যাওয়ার পরে আমি যেটা দিয়ে ঢাকনা দিয়ে রাখি, মানে ওইখানে কিছু গাছের ঢাল ঢুল আছে, ওইগুলো দিয়া আমি ওই চিঠিটা রেখে তারপর ঢাকনা দিয়ে আসি। তো ওই দিন যাওয়ার পরে দেখলাম যে ওই যে ঢাকনাগুলো আমি দিয়ে আসছি, ঢাকনাগুলো ওরকম নাই, মানে ঢাকনাগুলো ওরকম নাই। দেন আমি তখন করলাম ওই ঢাকনাগুলো ওইখান থেকে উঠে এলাম, মানে উপরে যে ইয়েগুলো ছিল এগুলো উঠে আমি তখন দেখতেছি ওখানে নতুন অনেকগুলো চিঠি পড়ে আছে, মানে আমি যে চিঠিগুলো লিখে আসছি ওইগুলো নাই, আমি যে চিঠিগুলো দিচ্ছি ওগুলো একটাও চিঠিও নাই। অন্য চিঠি আছে কিন্তু ওগুলো প্লাস্টিকের মরানো না, মানে প্লাস্টিক দিয়ে মরানো না, এমনি চিঠি লেখা। এবং কতটা চিঠি হবে তার কোনো হিসাব নাই, মানে আমার কাছে মনে হয় যে কতগুলো চিঠি হবে তার কোনো হিসাব নাই। বাইরে এই চিঠিগুলো দেখার পরে আমি মনে হয় তখন আসমান থেকে পড়ছিলাম, মানে এত পরিমাণে খুশি হয়েছি আমার জীবনে আমি কখনো কোনোদিন এত খুশি হই নাই। আমি চিৎকার দিয়া মানে চিঠিগুলোর বুকের মধ্যে জড়াই ধরে চিঠির মধ্যে চুমা দিতে শুরু করছি, কারণ ওখানে অনেক পিঁপড়া ছিল, অনেক মানে ভয়ঙ্কর টয়ঙ্কর অনেক কিছুই ছিল ওই জায়গার ভিতরে, যেটা মাটির মধ্যে। তো সেখান থেকে এগুলো নিয়ে আমি চুমু দিতেছি, বুকের মধ্যে নিতেছি, মানে মহা খুশি আমি। আমি তখন বললাম কি সবগুলো চিঠি নিয়ে আমাদের বাড়িতে এসে, আমাদের বাড়ির পিছনেই হচ্ছে মোটামুটি ওই যে শ্মশান ঘাটের কথা বললাম, ওই শ্মশান ঘাটের ওখানে গিয়ে আমি তখন এই চিঠিগুলো পড়তে শুরু করি। প্রত্যেকটা চিঠি একটা করে আমি সবগুলো চিঠি পড়ি। আমি যেমন করে তার জন্য লিখেছিলাম ও প্রত্যেকটা চিঠির উত্তর দিয়েছে এবং শুধু বলে যে যদি কখনো আসো, যদি কখনো মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে প্লিজ একটা বারের জন্য লাস্ট বারের মতো আমাদের বাড়িতে আইসো, আমার নানা বাড়িতে আইসো, এটা লেখে। ভাই চিঠিগুলো পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যায়, আমার ইচ্ছে করতেছিল আমি এখনই চলে যাই, রাতে ঘুমাই কিন্তু চোখে ঘুম আসে না, কোনোভাবেই তোর চোখের পাতাকে এক করতে পারি না। রাত 12টার দিকে আমার মনটা তখন পাগল হয়ে যায়। আমি রাত 12টার দিকে আমার ঘর থেকে উঠে গিয়ে ওই বট গাছের নিচে গিয়ে বসে থাকি, বট গাছের নিচে গিয়ে বসে আছি, চুপচাপ বসে আছি যে আমি ওরা আরেকটা পলক দেখবো বা ও আসবে। আমি সারাটা রাত এই বট গাছের নিচে বসে থাকি। বট গাছের নিচে বসে থাকতে থাকতে একটা সময় সকালে সূর্যটা কিচিমিচি করে হাসতে হাসতে আকাশকে আলোকিত করে উঠে, তখন আমি সূর্যটা যখন উঠে আমি ওই সময় ওইখানে বসে আছি। পরে প্রায় 9টা বেজে যায়, ঘড়ির সময় 9টার দিকে। এবার আমি আমার হাত মুখ, ওখানে পুকুর আছে, পুকুর ঘাটে গিয়ে হাত মুখ ধুই, পরিষ্কার হয়ে কাপড় চোপড়গুলোকে একটু পরিষ্কার করে আমি তখন নানা বাড়ির দিকে হাঁটতেছি। আল্লাহর কি হুকুম, গিয়েই দেখে ও নানা বসে আছে বৈঠকখানে। আমি গেছি, আমারে বলে যে বন্ডা এদিকে, এরকম করে ডাকে, যে বন্ডা বলে ডাকে। আমি তখন যাই, বলে কি তোর যে দেখি না, ভালো আছস? আমি তখন বলি জি না ভালো আছি, আপনি ভালো আছেন? পরে বলে ভালো আছি। কী অবস্থা তোর, এগুলা চাইরা ভালো হয়েছিস? আমি বললাম হ্যাঁ ভালো হয়েছি, এখন তো ভাইয়ের সাথে কাজ বাজ করি, ভাইয়ের সাথে অনেক ভালোই আছি, দিনকাল অনেক ভালোই কাটতেছে। পরে আমার বলতেছে যাই হোক, আল্লাহ তোর উপরে তাইলে রহমত করছে, নাস্তা করবি? তো উনি তখন কী করে, নারিকেল দিয়ে খাচ্ছে, ওই যে আপনার মুড়ি খাচ্ছে, মুড়ি আর নারিকেল খাচ্ছে। তো আমারে বলে যে মুড়ি আর নারিকেল খা, আর আমি আমার মেয়েরে বলতেছি একটু গুড় দেওয়া যেতে। পরে উনি ওনার ওয়াইফকে ডাক, মানে মেয়েকে ডাক দেয়, মানে ইয়েরকে আর কি, মানে আয়েশার মাকে ডাক দেয় যে একটু গুড় আর একটু মুড়ি দিয়ে যাও, খাবে। ডাক দেওয়ার পরে আয়েশা তখন কী করে, গুড় মুড়ি আর হচ্ছে পানি নিয়ে আসলে পরে অন্যান্য ওর দিকে তাকায়, অন্যান্যরা বলতেছে তোর কি আসতে বলছিলাম, তুই কেন আসলি? ওই তখন নিচের দিকে তাকাচ্ছে, কোনো কথা বলে না, মানে অন্যান্য তো বুঝে ওর সাথে আমার সম্পর্কটা। পরে ও যাওয়ার সময় আমাকে একটা ইশারা দিয়ে যায়, মানে আমাকে বোঝা যায় বট গাছের নিচে যাওয়ার জন্য, এরকম ইশারা দেয়। দিলে পরে আমি তখন মুড়িটা খাই, খাওয়ার পরে হচ্ছে মানে মিঠাইটা খাই, খেয়ে আমি ওখান থেকে বললাম যে না এমনি আসছিলাম আপনাকে দেখার জন্য, একটা নজর দেখলাম, এখন চলে যায়। পরে আমার বলে আমাকে দেখতে আসছিস না অন্য কোনো কারণে?
তোর মাথায় তো মানে বুদ্ধি শেষ নাই, তুই তো বুদ্ধিজীবী। আমি তখন বললাম যে না না না, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, আর আমি অন্য কোনো কারণেও আসি নাই, আসছিলাম আপনার একটু দেখার জন্য, আপনার এক নজর দেখলাম, ভালো লাগলো, এখন চলে যাই। এই কথা বলে আমি তখন ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন ওই গাছের নিচে, বট গাছের নিচে গিয়ে ওইখানে গিয়ে দেখতেছি যে ওইখানে আমার ভালোবাসার মানুষ আয়শা তখন বসে আছে। ওরে দেখার পরে রে ভাই অন্তরটা পুরো ঠান্ডা হয়ে গেল। আমি গিয়ে বললাম, আয়শা তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, কতগুলো চিঠি আমি তোমাকে লিখছি। ও আমাকে বলে তোমার ভালোবাসার মাঝে কোনো ধৈর্য নাই, তুমি কখনো কোনো ধৈর্য ধরতে পারো নাই, তোমার ভিতরে যদি ধৈর্য থাকতো তাহলে তুমি অপেক্ষা করতা। তুমি জানো তুমি যেই দিনই চিঠিটা লিখেছ আমি প্রত্যেক দিন তোমার চিঠিটা হাতে নিয়েছি, কিন্তু আমি পড়িও নাই, খুলিও নাই, আমি চিঠিটা আবার ওখানে রেখে দিতাম। আমি বললাম মানি তুমি চিঠি দেখতা? ও বলে হ্যাঁ আমি চিঠি দেখতাম, আমাকে তুমি চিঠি লিখে যাইতাম, আমি চিঠিটা ওইখানে হাতে নিতাম, নিয়ে আমি আবার জায়গায় যেভাবে ছিল ওভাবে রেখে দিতাম, আমি পড়তাম না, খুলতাম না, আমি দেখতে যাচ্ছিলাম যে তুমি আমার জন্য আর কত পাগলামি করতে পারো, কত ভালোবাসো। কিন্তু তুমি এমন একটা মানুষ, তুমি এরপরে আর কোনো চিঠি লিখলা না, এরপরে আর তুমি আমার কাছে আসলেই না। আমি তখন বললাম দেখো তুমি সবগুলো চিঠি আমি পড়তে পারি নাই, বাট বিশ্বাস করো আয়শা আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এই বলে আমি জীবনে প্রথম কোনো মেয়ের হাত ধরলাম। হাত ধরে আমি ওর হাতের মধ্যে একটা চুমু দিলাম। ও তখন একদম লাল হয়ে গেল, আমার দিকে তাকিয়ে আছে, এমনিতেই সুন্দরী, তার উপরে লাল হয়ে গেছে। আমার কাছে মনে হলো যেন আমি পৃথিবীতে বসে আসমানের হুর পেয়ে গেলাম। আমি তখন বললাম আয়শা আমি কি আমার মাকে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো? ও আমাকে বলে কোনো লাভ নাই, আমার নানা ভাই আমাকে কখনো বিয়ে দেবে না, কারণ আমাকে বিয়ে দিলে আমার নানা ভাইয়ের কামের রুচি বন্ধ হয়ে যাবে। আমি তখন বললাম যে আচ্ছা আয়শা আমি তোকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি আমাকে সত্যি করে উত্তর দিবা? ও আমাকে বলে হ্যাঁ দিব। আমি বললাম আচ্ছা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তুমি কিভাবে লেখাগুলো পড়তে পারো, আমাকে একটু বলো তো। ও আমাকে বলে যে এটা আমার নানা ভাইয়ের একটা চালাকি, কিন্তু এটা আমি তোমার কাছে এত সহজে বলবো না। আমি তখন বললাম বুঝতে পারছি, তার মানে তুমি আর তোমার নানা মিলে মানুষকে বোকা বানাও। ও বলে হ্যাঁ বোকা বানাই ঠিক আছে, কিন্তু আমার নানার সাথে অনেকগুলো জিন আছে, তুমি জানো এখন আমার আশেপাশে অনেকগুলো জিন আমি দেখতে পাচ্ছি। এটা শোনার পর আমি তো খুব ভয় পেয়ে যাই। আমি বলি তুমি এই জিন ভূতের কথা বললো না তো, এরকম কথাগুলো শুনতে আমার ভালো লাগে না। আমরা রোমান্টিক কথা বলি, আমরা ভালোবাসার কথা বলি, আমরা প্রেমের কথা বলি, আমরা কেন জিন ভূত নিয়ে কথা বলবো বলো তো? ও আমাকে খুব মজা করে বলে যে এমনিই বলি, তোমার সাথে এসব কথা বলতে আমার খুব ভালোই লাগে। ওরকম করে দুষ্টামি করে অনেকক্ষণ ধরে পর আমি বলি আয়শা কী সিদ্ধান্ত নিলা? ও আমাকে বলে এখন থেকে আর চিঠিপত্র না, তুমি প্রত্যেক দিন আসরের পরে, আসরের নামাজের আজানটা যখন দিবে সাথে সাথে বটগাছের নিচে থাকবা, আমি এখানে আসবো, আমরা প্রত্যেক দিন এখানে এসে কথাবার্তা বলে যাব। এরপর থেকে আমি প্রতিদিন আসরের আজানটা দেওয়ার আগেই আমি আমার সাইকেল ছিল, সাইকেল দিয়ে ওই গ্রামে চলে যেতাম। গ্রামে গিয়ে আমি দেন হচ্ছে ওই বটগাছের নিচে বসে থাকতাম, ও আসতো, আসলে পরে আমি ওর সাথে বসে বসে কথা বলতাম, দুজনে মিলে কত সুখ দুঃখের আলাপ আলোচনা করতাম, ভালোবাসাবাসি করতাম, করে এভাবে প্রায় মাস খানিকের মতো আমাদের সম্পর্কটা যায়। মাসখানেক যাওয়ার পরে আমি আয়শাকে পুনরায় আবারও বললাম যে আয়শা তুমি আমাদের সম্পর্কটা নিয়ে কী সিদ্ধান্ত নিলা, মানে কী ভাবলা? তোমার কি মনে হয় যে তোমার নানার কাছে বিয়ের প্রস্তাব দিলে তোমার নানা রাজি হবে? ও আমাকে বলে না, আমার নানা কখনো আমাকে বিয়ে দেবে না, যতদিন পর্যন্ত নানা বেঁচে আছে সে আমাকে অন্য কারো হতে দিবে না, ও আমাকে দিয়ে এই ধরনের কাজগুলোই করাবে। আমি তখন বললাম যে দেখো আমি তো তোমাকে ছাড়া বাঁচব না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাহলে প্লিজ চলো না আমরা পালিয়ে যাই। ও আমাকে বলে হ্যাঁ পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা খোলা নাই, আমাকে পালিয়ে যেতে হবে, কিন্তু পালিয়ে কোথায় যাব? আমি বলি আমার একটা খালার বাড়ি আছে বরিশাল শহরের কাছাকাছি, তুমি যদি বলো আমরা ওই খালার বাড়িতে চলে যাবো। তো ওই সময় তো মোবাইল টোবাইল নাই কোনো কিছু যে খালামারে ফোন করে বলবো বা এমন কিছুই না। পরে ও আমারে বলে যে আচ্ছা ঠিক আছে তাইলে ওকে এই কথাই ডান। তো দুজনে মিলে কথাবার্তা ফাইনাল করলাম, করার পরে এর পরের দিনে আসরের সময় ও তখন এখানে আসছে এক কাপড়ে, কোনো কাপড় টাপড় কিছু আনে নাই। আমিও বাড়ি থেকে মোটামুটি ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, সাইকেলটা বেচে ফেলি। সাইকেলটা বেশি বড় ভাইয়ের বিয়ে করছে, ভাবির কিছু গয়নাগাটি ছিল, ওই গয়নাগাটি আমার ডয়ারের কিছু টাকা মিলে মোটামুটি আমি অনেক টাকা নিয়ে আসি বাসা থেকে, অনেকগুলো টাকা। এই টাকাগুলো নিয়ে তখন ওই বটগাছের নিচ থেকে আমার ভালোবাসার মানুষ আয়েশাকে জড়ায়ে ধরে আমি সুদূর বরিশাল শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমি ওইখানে যেতে যেতে প্রায় রাত 11:30টার মতো বেজে যায়। 11:30 বাজে, যেহেতু শহর ছিল অত সমস্যা হয় নাই। ওই খালাম্মার বাসায় যাই, গিয়ে খালাম্মার দরজা নক করি। আমি তো বাসা আগেই চিনি, কারণ এর আগে অনেকবার গেছিলাম। পরে খালাম্মা তো আমাকে দেখে অবাক হয়ে যায়। আমি খালাম্মার পা চেপে ধরে ধরে বলি খালাম্মা, খালাম্মা তো মেয়ে দেখে পুরো পাগল। খালাম্মা বলে গোটা বরিশাল শহরে এত সুন্দর মেয়ে নাই, মানে ওর চেহারাই ছিল নায়িকাদের মতো, অদ্ভুত সুন্দরী ছিল। তো খালাম্মা বলে আমি গোটা বরিশালেও এত সুন্দর মেয়ে দেখি নাই, মেয়েটা অনেক সুন্দর। খালাম্মা বলতেছে, আমি বললাম যে হ্যাঁ তার সাথে আমি সম্পর্ক করছি, খালাম্মা আমি তার নিয়ে ভাইকে চলে আসছি। তো খালাম্মা আমাকে বলে এত সুন্দর মেয়ে তোর আম্মা রাজি হয় না কেন?
এত সুন্দর মেয়ে পাইলে তো আমরা যে কোনো ছেলে যে কোনো মা পরিবারে রাজি হবে না কেন? আমি বললাম, আসলে আমার মা রাজি হয়ে কোনো লাভ নাই, ওর পরিবার রাজি হবে না, এই জন্যই নিয়ে আসছি। কারণ ওকে যদি আমাদের বাড়িতে নিতাম, ওর নানা জানে আমার সাথেও সম্পর্ক আছে, সুতরাং আমাদের বাড়ি থেকে ওকে নিয়ে চলে আসতো। এই জন্য আমি ওকে এই জায়গায় নিয়ে আসছি। তো ও আমারে বলতেছে যে ঠিক আছে, আমাদের এখানে আসছে তো আমাদের এখানে থাকুক। পরে রাতটা কোনো মতে কাটাইলাম। সকালবেলা গিয়ে খালাম্মা আমাদেরকে নিয়ে হচ্ছে মার্কেটে গেল আমার জন্য, তারপর আয়সার জন্য অনেক কাপড় চোপড় কিনে মাকে চিঠি লিখলো, ডাকের মাধ্যমে চিঠি লিখলো যে এমন এমন ঘটনা, তোর ছেলে আমার কাছে আছে, তুই আসিস। প্রায় 18 দিন পরে আমার মা তখন বরিশাল গ্রাম থেকে শহরে আসছে। মা চিঠিটা অনেক আগেই পাইছে, কিন্তু আম্মা আসে নাই। আমার অনেক রাগ যে আমি পড়াশোনা নষ্ট করে ফেলছি, কবিরাজের মেরে নিয়ে ভাগে গেছে। আর এদিক দিয়ে কিন্তু আয়সার পরিবার আসার কোনো খোঁজ খবর নেওয়া নাই বা তাদের সাথে আসার কোনো যোগাযোগ নাই। আর এরই মাঝে খালাম্মা কিন্তু আসার সাথে আমার বিয়ে পড়াই দিয়েছে, আমরা কিন্তু বিয়ে করছি। পরে 18 দিন পরে আম্মু আসছে। আম্মু এসে প্রথমে খুব রাগারাগি গালাগালি করতেছে, এটা কেন করলি, কী কারণে করলি, তোর জন্য কি মেয়ের অভাব পড়ছে, তোর এই কবিরাজের মেয়েরে আনা লাগবে, এটা সেটা বলে মা খুবভাবে আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন খালাম্মা পুরোপুরিভাবে আমার সাপোর্টে থাকে। খালাম্মা বলে, এত সুন্দর মেয়ে তুই পাবি কোথাও খুঁজা, মেয়েটারে দেখছস কি আগুনের মতো চেহারা, এমন সুন্দর একটা মেয়েও নিয়ে আসছে, ভালোই করছে, আমি বিয়ে পড়াই দিচ্ছি, তুই বাড়িতে নিয়ে যা। পরে আমার মা বলতেছে, ওই কবিরাজ কম করে 20 বার আমার বাড়িতে আসছে ওই মেয়েরে নিয়ে যাওয়ার জন্য, তো এখন আর লাভ নেই, ওই মেয়ে আপনার কাছেই থাকুক, তোর কাছেই রাখ, কারণ হচ্ছে আমি চলে যাই, আমার বাড়িতে নিলে মেয়েরা রাখা যাবে না। পরে আমার খালাম্মা বলতেছে, রাখা যাবে না কেন, এটা কোনো কথা হলো, তুই বিয়ে করে আনছে, তুই রাখতে পারবি নাকি, তুই নিয়ে যা। খালাম্মা তখন ধমকাধমকি করার পর আমার মা তখন কী করে, আমাকে আর আয়েশাকে নিয়ে তখন বাড়িতে আসে। তো বড় যে 2টা ভাই আছে 3টা ভাই আছে, তারা তো খুব রাগান্বিত আমার উপরে। বড় 3 ভাই খুব রেগে আছে। আমার বড় 2টা ভাই তো বিয়ে করে নাই, একদম বড় যে বিয়ে করছে, আর মধ্যে 2জন করে নাই। দেখুন তাদের কথা হচ্ছে তারা বিয়ে করলো না, তারা সংসারে আয় উন্নতি করতেছে, সংসারের জন্য খাটতেছে, দিনরাত পরিশ্রম করতেছে, আমি তাদেরকে রেখে বিয়ে করে ফেলছি। আবার আমার দাদিও আছে, দাদিও খুব খারাপ ব্যবহার করতেছে, এটা আমি কেন করলাম, ভাইদের মনে কষ্ট দিলাম। তো এই যে ওরে আমি যেদিন নিয়ে আসছি, এই দিনে ওর পরিবারে খবর চলে গেছে, মানে আয়শার পরিবার থেকে আয়শার নানা, তারপরে আরও লোকজন নিয়ে ওদের গ্রাম থেকে আসছে, আয়শাকে নিয়ে যাবে। বলতেছে, আমাদের মেয়েকে দিয়ে দেন, যা হবার তা হয়েছে, সব কিছু বাদ দেন। আয়শা নানা কান্নাকাটি করতেছে। তো আমি যখন বলতেছি যে জীবন থাকতে আমি কখনো আয়শাকে দিব না, বা আয়শাকে, তো নানা বলতেছে, তুই আয়শাকে কোনোদিনও রাখতে পারবি না, তুই নিজের জীবনটাও নষ্ট করবি, আয়শার জীবনটাও নষ্ট করবি, তুই আয়শাকে ছেড়ে দে, তোরা যেহেতু আবেগ প্রবণিত হয়ে একটা ভুল করেই ফেলছিস, এটার জন্য আমি কোনো কিছু রাগ করি না বা আমি কোনো অভিযোগও রাখি না, তুই আমার নাতিনকে দিয়ে দে, আমি আমার নাতিনকে নিয়ে যাই, এবং তুই তোর মতো করে থাক, তোর মতো করে তুই কী করবি না করবি, তোর মতো করে তুই কর, সুতরাং তুই আমার নাতিনকে দিয়ে দে। আমি বললাম, না, আমার জীবনটা থাকতে আমি কোনোদিনও আয়শারে আপনার কাছে দিব না, মানে আপনি এটা কখনোই চিন্তা করেন না। উনি তখন লোকজন দিয়ে অনেক ঝামেলা করার জন্য চেষ্টা করে। তো আমরা দুজনেই তখন প্রাপ্তবয়স্ক ছিলাম, আয়শা আমি দুজনেই প্রাপ্তবয়স্ক, এবং আমরা জেনে শুনে বিয়ে করছি। তো বিয়ের ওই পেপারস ডকুমেন্ট দেখানোর পরে তখন সবাই আমাদের পক্ষ নিয়ে কথা বলতেছে যে ওরা জেনে শুনে বিয়ে করছে, ওদের ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্ট অনুসারে ওর নানা আর তেমন কিছুই করতে পারে না। ওর নানা তখন একরকম রাগারাগি করে, ফালাফালি করে, চিল্লাচিল্লি করে ওখান থেকে চলে যায়। ওর নানা চলে যায়, আমি তখন আয়শাকে নিয়ে ভালোভাবে আসি। এমন করে সময়গুলো কাটতে কাটতে আয়শা তখন বাচ্চা কনসেপ্ট করে। আমি তখন ভাইয়ের সাথে কাজ করে মাঠে ঘাটে, ও কিন্তু আর ওদের বাড়িতে যায় না। আবার ওর মা মাঝে মাঝে ওকে দেখতে আসে, রাতের বেলায় মাঝে মাঝে ওকে দেখতে আসে। ওর মা কিন্তু ওরে খুব ভালোবাসে, কিন্তু ওর নানার কারণে পারে না আর কি। ওর নানাটা অনেক ডিয়ারি, খারাপ আর কি, মানে এই কারণে। তো বাচ্চা যখন কনসেপ্ট করে, একদিন রাত্রে হঠাৎ করে আমাকে বলতেছে যে আমি মিষ্টি খাবো, আমাকে এটা বলে। রাত তখন প্রায় 9টা-10টার মতো বাজে। তাই আমি বললাম যে মিষ্টি খাওয়া ভালো কথা। তো আমি তখন মিষ্টির জন্য রওনা দিছি। আমার মা দেখছে, মা বলে, কই রে যাস বাবা? আমি বললাম, মা ওই যে মানে আয়শা বলতেছে মিষ্টি খাবে, কারণ ওই পেটে বাবু থাকলে অনেক সময় টক খেতে মন চায়, মিষ্টি খেতে মন চায়, এরকম। তো আমি ভাবলাম যে ওর একটু মিষ্টি খেতে মন চাইতেছে, তো আমি তখন মিষ্টির জন্য যাবো। তা আম্মা আমার বলে, তো রাতের বেলায় মিষ্টির জন্য যেতে হয় না, তো একটা কাজ করে গেলে সকালবেলা যাবে, এটা আমাকে বলে। তা আমি আর মিষ্টির জন্য গেলাম না, না গিয়ে আমি আবার ঘরে গেছি। ঘরে গিয়ে আমার সাথে শুয়েছি। ও তখন খুব রাগারাগি, হ্যাঁ আমি একটা মিষ্টি খেতে বলছি, তুমি আমার একটা মিষ্টি এনে দিলা না, তুমি তো আমার আম্মার কথা মতো চলো, তোমার আম্মাকে ছাড়া কিছু বুঝো না, তোমার আম্মা যা বলে তাই করো, মানে এই অবস্থা। কিরে বাবা রে, আমি ওরে বুঝে, ও এই যে মানে ওই রাতের ঘটনা, একটা ছোট্ট ঘটনা, ও আমাকে মিষ্টি আনতে বলছে, আম্মা মানা করছে, খালি এই ঘটনাটাকে কেন্দ্র করে আয়শা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, মানে সম্পূর্ণ রকমের চেঞ্জ। কোনো কথা বললে আমার মূল্যায়ন করে না, কোনো কথা বলে দাম দেয় না, আমার ভাইদেরকে গালাগালি করে, ভাবিরে গালাগালি করে, এবং আম্মাকে মাইরা যায় তেরার জন্য, তেরে উঠে আমাকে মারার জন্য। মানে এত পরিমাণের পাগলামিও করতেছে, যেটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারিনি। আমার আয়শা এরকম করবে আমার সাথে, এটা আমার কখনো ধ্যান ধারণার মধ্যেও ছিল না। কিরে, ওরা তো আমি অনেক ভালো মনে করতাম, অনেক ভালো মনে করতাম, এবং অনেক লক্ষ্মী একটা মেয়ে ছিল, আমার কথায় উঠতো বসতো, আমি যখন যা বলতাম আমার সব কথা শুনতো। কিন্তু এই মেয়েটা হঠাৎ করে কী হয়ে গেল, মানে প্রচণ্ড রকমের পাগলামি, পাগলামির কোনো শেষ নেই, এত পাগলামি করতেছে।
পরে আমি ভাবলাম যে এখন আমি কী করি, আমি কোন কাজটা করলে ওকে আমি ঠিক আনতে পারবো। আমি ওর কাছে কান্নাকাটি করি, ভালো করার জন্য চেষ্টা করতেছি, না কোনোভাবেই কাজ হয় না। না হওয়ার পরে এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একদিন আমার বড় ভাবির সাথেও ঝগড়া লাগে, মানে উঠান কুড়ান নিয়ে ঝগড়া লাগে। মানে বড় ভাবি উঠান কুড়াইতে গেছে, তো অর্ধেক পর্যন্ত হয়েছে, পরে বলতেছে যে আমার বউরে বলতেছে, আয়সারে বলতেছে যে তুই পাখিটা কুড়া, এটা বলতেছে। আয়সার পেটে তখন বাচ্চা আছে, তো আয়সা বলতেছে যে আমার পেটে বাবু আছে, আমি কেমন এখন উঠে কুড়াবো, আমি পারবো না, আমি ঝাড়ু দিতে পারবো না। এটা বলে আমার ভাবি তখন একটু রেগে গিয়ে বলে যে তোরা এখন ঝাড়ু দিয়ে পিটামো। এই বলে আমার ভাবির সাথে ঝগড়া হয়। আমি মাঠে কাজ করি ওই সময়, আমি কিন্তু জানি না। পরে আমার ভাবির সাথে রাগ করে তখন চলে যায়। মা তখন মাঠে আসে, দুই ভাই কাজ করতেছি, মা মাঠে এসে বলতেছে যে মাহিউদ্দিন, ঘটনা তো এরকম এরকম, তোর বলতে চলে গেছে। আমি বললাম কী বললা? পরে বলে তোর ভাবির সাথে ঝগড়া করে চলে গেছে। আমি তখন বাড়িতে আসি, গায়ে মাখে তখন অনেক কাদারদা নিয়ে বাড়িতে আসি। আসার পরে শুনলাম ও চলে গেছে। পরে চলে গেছে, আমি তখন ওই বাড়িতে গেছি। না ওদের ওই একদম কাদা মাখটা নিয়ে হাত মুখ দিয়ে আমি তখন গেছি শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে ও না আমার বাড়ির ভিতরে ঢুকতে দেয় না, উঠে মানে গেটের মধ্যে বসে আছে, আমাকে ঢুকতে দেয় না। আমি তখন বললাম যে না কাজটা কিন্তু আপনি ভালো করতেছেন না, আপনি আমার বউয়ের কাছে আমার যাইতেন। উনি বলে না, কিসে তোর বউ? তোর বউ না। আমি বললাম যে আমার বউ এটা আপনাদের কে বলছে? ওর পেটে বাচ্চা আছে, বাচ্চার বাবা আমি। উনি আমার বলে একদম বাড়ির দিকে ঢুকবে না, ঢুকলে আমি তোর পাটা মানে ভেঙে ফেলবো। এমন করে অকথ্য ভাষায় কথাবার্তা বলে আর কি। তা আমি যতই ওনারে বোঝানোর জন্য চেষ্টা করি, উনি তো বুঝেই না, উল্টা আমাকে তেড়ে আসে আমাকে মারার জন্য। পরে অনেকক্ষণ পাগলামি এখানে করি আমি ওই বাড়ি থেকে পরে আমি আমার বাড়িতে আসি। বাড়িতে আসলে পরে আম্মুরে বলে যে আম্মা এমন এমন ঘটনা, বড় ভাইদেরকে বলি, তারা বলে কয়েকটা দিন অপেক্ষা কর, দেখবি এমনিই চলে আসবে। যদি পেটে বাচ্চা আছে ওই বাপের বাড়িতে আর থাকবে নাকি। কিন্তু কয়েকটা দিনের কথা বলে প্রায় 1.5 মাসের মতো হয়ে গেছে, ও আর আসে না। এই 1.5 মাসের মধ্যে আমার ভাইয়েরা আর আমার মা আমারে যাইতেও দেয় নাই। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমার কখনো যাইতেও ইচ্ছা করে নাই। মানে কেন যে আমি এরকম করে পরিবর্তন হয়ে গেলাম যে ওই বাড়িতে যাবো বা ওকে আনবো, ওরকম কোনো চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে ছিলই না। মানে আমি যাই নাই, সোজা কথা যেটা, ওইখানে যাই নাই। না যাওয়ার পরে 1.5 মাস পরে আমার ভিতরে তখন হঠাৎ করে ওর জন্য অনেক জ্বালা বেড়ে গেল। যাই ওর যে আমি ওর বাপের বাড়িতে রেখে আসছি, আমার সন্তানটা ওর পেটে, তাহলে আমার বাবুটার কী হবে? 1.5 মাস পরে ভাই আমি আনার জন্য যাই, একইভাবে ওর নানা আর ওর মা আমার ওর কাছে যাইতে দেয় না, ওর পাশে মিশতে দেয় না। পরে আমি ওখান থেকে থানাতে যাই, থানা থেকে আমি তখন কমপ্লেন করি যে আমার বউ এই ঘটনা। কিন্তু রে ভাই, যেহেতু পেটে বাবু আছে, কারণ পেটে বাবু থাকা অবস্থায় তো ডিভোর্স, তালাক এগুলো হবে না। তো এই জন্য আমি ওই সাহস নিয়ে থানাতে যাই যে কিছু একটা হবে। কিন্তু থানা থেকে ইনকোয়ারি করে আমাকে বলা হয় যে পেটের যে বাচ্চা ছিল, পেটের যে বাবুটা ছিল, ওই বাবুটা নাকি ওরা নষ্ট করে ফেলছে। আমি কথাটা শোনার পরে এত কষ্ট পাইছি যে অপরাধ না হয় আমি করছি, শাস্তি যদি দিতে হয় তো আমাকে দিত, কিন্তু আমার অনাগত সন্তানটাকে কেন দিল? ওর তো কোনো অপরাধ নেই, ওকে কেন মেরে ফেললো? আমি খুব কান্নাকাটি করি, মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করি যে আমার সন্তানটাকে এভাবে কষ্ট না দিলেও পারতো। তারা খুব ডেয়ারিং মানুষ ছিল আর কি, এক কথায়। খুব কষ্ট পাইলাম, প্রচণ্ড রকমের কষ্ট পাইলাম, কান্নাকাটি করলাম, নিজে নিজে কান্নাকাটি করলাম, করে মনটাকে বুঝে এলাম যেটা ওরা কীভাবে করলো। আয়সা আমার কাছে আসেই না। তো আমি চিন্তা করি যে এত প্রেম, এত ভালোবাসা, এত কিছু করলাম, কিন্তু এরপরে ওরে আমি কেন পাইলাম না? আমার কাছে একদিন দুঃখ করে বলি, আম্মা কী হয়েছে গো, আয়সার একটু তুমি আমারে বলবা? আমারে বলে যে আমার কাছে জানি ব্যাপারটা কেমন জানি মনে হচ্ছে, এই মেয়েটা তোর এত ভালোবাসতো, তোর জন্য এত পাগলামি করতো, মেয়েটার হঠাৎ করে কী এমন হয়ে গেল যে ও আর তোর কথা বলেই না, তোর কাছে আসেই না। একটা কাজ কর, নাকি ওর নানা কোনো কিছু করলো। ওর নানা কিন্তু ওই সময় কবিরাজি ছেড়ে দিয়েছে, কবিরাজি আর করে না। ওর নানা অসুস্থ হয়ে গেছে, আর পারে না, এবং মানে উনি এগুলো ছেড়ে দিয়েছে। অনেক টাকা পয়সার মালিক, সয় সম্পত্তির মালিক হয়ে গেছে, এসব আর করে না। পরে আমার মা তখন কী করলো, আমাদের এলাকার বাইরে আর একটা কবিরাজের কাছে আমাকে নিয়ে আসে। নিয়ে গেলে পরে কবিরাজ সব কিছু দেখে রেখে বলতেছে আয়সাকে নাকি কুফুরি করে নিয়ে চলে গেছে, মানে জিন দ্বারা কুফুরি করছে, করে আয়সাকে ওখান থেকে নিয়ে গেছে। তখন আমি হুজুরকে বললাম যে হুজুর কীভাবে আমি আমার বউকে ফিরে পেতে পারি? বলে যে পেটের যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা মেয়েটার না জানা সত্ত্বে তারা নষ্ট করছে, মেয়ে নানা নষ্ট করছে। এবং আমাকে এটা বলতেছে কবিরাজ যে এখন নাকি ওই নানাই নাকি মেয়েকে বিয়ে করবে। মানে এটা শুনে আমি প্রচণ্ড রকমের অবাক হয়ে গেলাম যে কি, ওর নানা বলে হ্যাঁ, খবরটা আপনারা নিয়ে দেখেন কথাটা সত্য কিনা মিথ্যা, এরপরে আপনারা আমার কাছে আসেন। এই কথা বলার পরে আমরা যখন কবিরাজের বাড়ি থেকে চলে আসি, বাড়ি আসার পরে আমি তার পরের দিনে আবার ওদের বাড়িতে যাই। যেহেতু আমাদের মাঝে এখনও ছাড়াছাড়ি ওভাবে হয় নাই, তো আমি ওই বাড়িতে আবার যাই। বাচ্চা যেহেতু না, আমি মামলা করছি বা ওর ওভাবেই আয়সাকে দিয়ে কী করেছে আমি জানি না। আমি ওখানে যাই, গেলে পরে আমি ওর নানার সাথে মানে বাড়ির সামনে একটা বৈঠকখানার মতো আছে, জায়গা আছে, বড় জায়গা, ওখানে কাঠ বিছা রাখে, ওইখানে ওর নানা বসে থাকে, মানে সবসময় ওখানে বসে থাকে। বুঝা বয়স হয়েছে কিন্তু বোঝা যায় না, যথেষ্ট পরিমাণে টাকা। তো এখানে যাওয়ার পর আমি তখন ওর নানারে বললাম যে নানা, ওরা তো কোথাও না কোথাও বিয়ে দিবেন, তো কোথাও যখন বিয়ে দিবেন
তাহলে আমার কাছে বিয়ে দিতে আপনার আপত্তিটা কোথায়? আমার কাছে তো বিয়ে হয়েই গেছে, আমার বউ আমি নিয়ে যাবো। উনি বলে তোর সাথেও ডিভোর্স হয়ে গেছে, তোর সাথেও তালাক হয়ে গেছে, ও তোর সংসার করবে না। তাই আমি বললাম যে ভালো কথা, আমার সাথে তালাক হয়ে গেছে, আমার সাথে তালাক হইলে ও তো আর অন্য কারো বিয়ে করবে না। তারা কাজ করেন না, আপনি ওরে আমার কাছে দিয়ে দেন, আমি ওরে নিয়ে যাই। আমার সাথে এরকমটা আপনি কেন করতেছেন? আমি তো একটা মানুষ, আমার তো এগুলো সহ্য হয় না। ওর নানা তখন আমারে বলে যে শোন, তোর একটা কথা বলি, তুই কান খুলে শুনে রাখ যে ওরে আমি বাইরে আর কোথাও বিয়ে দিব না, ওরে আমি বিয়ে করবো। ওর নানা বলে, আমি বললাম মানি? পরে বলে হ্যাঁ, ওরে আমি বিয়ে করবো, ওরে বিয়ে করে আমি ঢাকায় চলে যাবো ওরে নিয়ে। তুই আর কোনোদিন এদিকে আসিস না বা এই ধরনের পাগলামি করিস না। আমি ঢাকাতে জায়গায় কিনতেছি, কথাবার্তা বলতেছি, আমি ওর জন্য এখানে বাড়ি বানাবো, আমি ওর এখানে থাকবো। গোপন কথাটা তোরে জানাই দিলাম, তুই আর এই জায়গায় আসিস না। আমি তখন ওই কবিরাজের কথা পুরো সত্য হয়ে গেল। কবিরাজ না যাই না শুনে কীভাবে বলে ফেললো। আমি বাড়িতে এসে বলতেছে মা ওই কবিরাজ ভালো, কারণ ওর নানা আমার এই কথা ডাইরেক্টলি বলছে যে ও নানা ওর এমনি এমনি বিয়ে করে ঢাকায় লয়ে যাবো এবং ঢাকায় নিয়ে বাড়ি বানিয়ে ওইখানে থাকবো। আর তন্ত্র মন্ত্র দিয়ে আয়সারে রাজি করাই ফেলছে, অলরেডি আয়সা রাজি। পরে আমার মা আয়সা আমাদের বাড়িতে থাকতো, যে কাপড় চোপড় জুতা বা ওর ব্যবহৃত যা জিনিসপত্র আছে ওইগুলো নিয়ে আমরা তখন সরাসরি কবিরাজের কাছে গেছি। তখন আমার মাও কবিরাজের কাছে কান্নাকাটি করে, আমিও তখন কান্নাকাটি করি যে যেমনি পারেন আমার বউরে আমার কাছে আইনা দেন, আমার বউরে আমার কাছে আইনা দেন, আমার বউরে ছাড়া আমি বাঁচব না। এটা বলে কবিরাজের কাছে কান্নাকাটি করি। কবিরাজ তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনারা চিন্তা ভাবনা করি না, আমি দেখি। পরে কবিরাজে কেমনে 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 কী কী করে, অনেক কিছু করে। পরে টাকা আছে, একটা মোটা অঙ্কের অ্যামাউন্টের টাকাও আছে। আমার মা ওই টাকা দিতে রাজি হয় যে ঠিক আছে ওই টাকাও দিব। পরে ওই টাকাও দিই, দেওয়ার পরেই ও কবিরাজে সব কিছু ঠিকঠাক করে দিলে প্রায় 1.5 মাস লাগে। 1.5 মাস পরে কোনো কথা নাই বার্তা নাই, একদিন হঠাৎ করে দেখি সকালবেলা আমাদের বাড়িতে চলে আসছে আয়সা। ওরে দেখে আমি অবাক, কিরো আমাদের বাড়িতে কীভাবে আসলো? আমার আম্মা তখন বলতেছে কোনো কথা নেই, যেহেতু চলে আসছে ওরে নিয়ে তুই সোজা চলে যা, তোর খালামার বাড়িতে চলে যা। আবার কবিরাজ বলে দিছে যে তাবিজ আমাদেরকে দিছে, যদি ও কখনো আসলে সাথে সাথে তাবিজগুলো পরাই দেয়, মানে 2 হাতে 2টা তাবিজ পরাই দেয় আসার সাথে সাথে। তো আমাদের বাড়িতে আসার সাথে সাথে মা তখন তাবিজগুলো আগে রেডি করে রাখছে, 2 হাতে পরাই দিছে। পরাইতে আমার বলতেছে তুই ওরে নিয়ে বরিশাল যা, শহরে চলে যা। পরে আমি ওরে নিয়ে কী করলাম, শহরে চলে গেলাম খালামার বাড়িতে। খালামার বাড়িতে আর ও নানায় দিক দিয়ে পাগলের মতো খুঁজতেছে, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় খুঁজতেছে। খুঁজে টুঁজে ও নানা ওরে পায় না, না পাওয়ার পরে প্রায় 21 দিনের মতো আমি বাড়িতে আসি না। 21 দিন পরে ও নানা মারা যায়। হঠাৎ করে নানা মারা যায়, এইভাবে পাগলামি করতে করতে হার্ট অ্যাটাক করে ওই আশারে খুঁজতে খুঁজতে মারা যায়। মারা গেলে পরে বুড়িয়া মারা যায়, আমাদের কানে ওই সময় খবর আসে, লগে লগে আমরা খবর পাই। পরে আমি আয়সারে বললাম যে আয়সা আমরা যাবো না, কারণ গেলে কিছু না কিছু একটা হয়ে যাবে। আর ওই আমাদের কবিরাজ বলে দিছে আয়সাকে যাতে আমি কখনো কোনো লাশ না দেখাই, আর ওর নানার সামনে যাতে কখনো নিয়ে না যায়। এই জন্য আর আমি যাই না যাওয়ার পর নানাকে মাটি টাটি দিল। তো নানা মারা যাওয়ার পর ও জানি একটু কেমন হয়ে গেছে, মানে একটু অন্যরকম ভাব, মানে একটু অন্যরকম আর কি জানি একটু হারাই ফেলছে, এমন একটা অবস্থার হয়ে গেছে। পরে আমি ওই বরিশালেই থাকি, শহরেই থাকি, ওইখানে একটা চাকরি বাকরি করতেছি, ভালো করেই চলতেছি। এমন করে চলতে এই পুনরায় আয়সা আবারও বাচ্চা কনসেপ্ট করে। এবার আমি ওর খুব যত্ন আকারে রাখতেছি, যাতে কোনো সমস্যা না হয়, কোনো ঝামেলা না হয়, কোনো দিকে কোনো প্রবলেম না হয়। এমন করে চলতে আলহামদুলিল্লাহ আমার ঘরে একটা ছেলে সন্তান হয়। আমি নাম রাখি মহিউদ্দিন। আমার নাম হচ্ছে মাহিনুদ্দিন, আমার সন্তানের নাম রাখি আমি মহিনুদ্দিন। তো মহিউদ্দিনের নাম রাখি, তো রাখার পর আমার ছেলেটাও দেখতে অনেক সুন্দর হয়, একেবারে নাতুস টুতুস টাইপের, অনেকটাই যেন অনেক আলহামদুলিল্লাহ দেখার মতো একটা ছেলে, আমার বউয়ের মতো হয়, চোখগুলো দেখতে অনেকটা আমার বউয়ের মতো। যাই হোক, এভাবে বিয়ের সাথে আমার বাবুটা হওয়ার পর আমি তখন বাড়িতে এইখানেই পড়ে আছি বরিশালে। পরে আমার মা আমারে বলতেছে যে একটা কাজ কর, নাতিটা ওই যে আগের দিনের মানুষ তো, যে নাতি শহরে থাকলে শহরের ভাষায় কথা বলবে, শহরের মানুষদেরকে চিনবে, গ্রামে না থাকলে গ্রামের মানুষদেরকে চিনবে না, গ্রামের মানুষের সাথে সম্পর্ক হবে না, গ্রামের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। মানে এইটা ওইটা আমার মা আমাকে বইলে আমার বলে যে তুই বাড়িতে চলে আয়, তোর বউ নিয়ে আয়সারে নিয়ে বাবুরে নিয়ে বাড়িতে আয়। তো আমি বললাম যে মা এখানে চাকরি করতেছে, আমা বলে চাকরি লাগবো না। ওই সময় তো আমার ভাই আবার মুরগির ফার্ম দিছিল, ওই সময় কিন্তু আবার ওই যে মুরগির যে লেয়ের যে ফার্মগুলো ওগুলো কিন্তু প্রথম শুরু হয় গ্রাম এলাকাতে। তাই আমার ভাই তখন মুরগির ফার্ম করে, আমি তখন ওই মুরগির ফার্মে চলে গেছি, যে তুই মুরগির ফার্মে কাজ করবি, তুই চলে আয়। পরে আমি আমার বউকে নিয়ে বাবুরে নিয়ে তখন ওই মুরগির ফার্মে কাজ করতেছি। আমার ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, আমি আর বেবি টেবি নিয়ে একটাই নিয়েছি। তো বড় ভাইয়ের সাথে মুরগির ফার্মে কাজ করি, তখন এই মোবাইল এগুলো ইন্টারনেট আস্তে আস্তে মানুষের হাতে আসতেছে। এমন করতে করতে আমার ছেলেটার বয়স তখন প্রায় 6 বছরের মতো।
6 বছরের মতো আমার বউ প্রতি রাত মানে এই কয়টা দিন ধরে লাস্ট কয়েকটা মাস ধরে ওর নানারে স্বপ্ন দেখে। আমার বলে আমি নানারে স্বপ্ন দেখি, নানা আমারে ডাকে, আমি নানারে স্বপ্ন দেখি, নানা আমারে ডাকে। তাই আমি কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ আমার বলে ভুলেও আপনি ওই নানার কবরের কাছে ওরে নিয়েন না। আমি ওর নানার ওর কেন জানি এত নানার প্রতি টান বেড়ে যায়। ওর মা আইসা ও নানার কথা বলে যে ও নানা এটা করছে ওইটা করছে, মানে নানার প্রতি ওর টান বেড়ে যায় কেন যে আমি জানি না। তাই কিন্তু সন্ধ্যার সময় আমি তখন করলাম কি, বাজারে গেছিলাম, আমার শাশুড়ি ওই সময় আসছিল আর কি। আসার পরে আমার শাশুড়ি বলে যে আমার মানে ইয়েরে নিয়ে যাবে, আমার বউরে নিয়ে যাবে, বাচ্চারে নিয়ে যাবে। তা আমি তখন বাজারে গেলাম, একটা রিক্সা ঠিক করে দিলাম, তারা গেল। যাওয়ার পরে ওইখানে গেল, যাওয়ার পরে পরের দিন ওই সময় মোবাইল ছিল, মোবাইল কিনে দিয়েছিলাম আমি, ওর কাছে মোবাইল আছে। তো আমার কাছে মোবাইলে একটা মোবাইল ছিল, জামাই বউ মিলে চালাইতাম, ওইটাও নিয়ে গেছে। পরে আমাদের এখানে চাচার কাছে ফোন দিছে ওর আম্মা, ফোন করে বলতেছে যে আয়শার অবস্থা খারাপ, আমি যাতে আয়শারে দেখতে যাই, এরকম করে বলে। তো এটা বলার পর আমি তখন ওইখানে যাই, যাওয়ার পর দেখি আয়সা এরকম মানে মানে কীরকম মানে মানে অনেক সময় মানুষের গলার মধ্যে কিছু আটকায় গেলে মানুষ এরকম করে না, খালি এরকম এরকম করে। তো আমি তখন বলি কী এরকম এরকম করে কেন, আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তারের গলা টলা এটা ওইটা অনেক কিছু পরীক্ষা করে কোনো কিছু পায় না, মানে কোনো কিছুই পায় না, মানে কোনো সমস্যাই নেই, কোনো কিছুই নেই এরকম। মানে এই কবিরাজের কাছে নিয়ে যায়, ওই কবিরাজের কাছে মানে নিয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, কোনো কিছুই ধরতে পারি না। পরে আমি আমার বউ আর আমার বাচ্চা নিয়ে আমি আবার বাড়িতে চলে আসি। আসার পরে ভাই একদিন শুয়ে আছি, আমার বউ এক পাশে, আমি এক পাশে, আমার বাচ্চাটা এক পাশে। আমার বাচ্চা হঠাৎ করে মানে বয়স্ক মানুষের মতো কথা বলতেছে। রাতের বেলায় লাইট অফ করা ছিল, বয়স্ক মানুষের মতো কথা বলতেছে, মানে একদম বয়স্ক মানুষের যেরকম করে কথা বলে না, অবিকল ওর ওই নানার গলাটা। আমার ছেলের বয়স তখন 6 বছর। 6 বছরের একটা ছেলে কীরকম কথা বলতে পারে, ওর কণ্ঠ কীরকম এটা তো আমরা জানি, কিন্তু ওর কণ্ঠ অবিকল ওর নানার মতো, ওর নানার কণ্ঠটা তখন। আমার বলতেছে যে তুই পারবি না আমার মারে রাখতে, তুই আমার নাতিনটা তুই রাখতে পারবি না, আমার নাতিনটা আমি নিয়ে যাব, আমার নাতিনটা তুই রাখতে পারবি না, আমার নাতিন আমার কাছে আসছে আমি তার আদর করে দিছি, আমার নাতিন আমার কাছে আসছে আমি তার আদর করে দিছি। আমার ছেলে আমার পাশে শুয়েগুলো বলতেছে, মানে আমি নিজের কানে শোনা। আমি লাভ দিয়ে উঠা এবার আমি বাতি অন করার পর ছেলে ঘুমিয়ে আসছে, কোনো কথা বলে না। পরের দিন সকালবেলা আমি কবিরাজের কাছে গেছি, কবিরাজ আমার বলে 100 বার আপনার মেয়ে, আপনার বউ আর আপনার বাচ্চা ওই নানার কবরের কাছে গেছে, খবর লন। আমি পরে ওরা আমার যখন জিগেল আমার শাশুড়ি ভালো করে তো জিজ্ঞেস, শাশুড়ি বলে হ্যাঁ আমার মেয়েটা কান্নাকাটি করতেছে যে নানার কবরটা দেখবে, আমি তোমার ছেলেরে আর আমার মেয়েটারে নিয়ে ওই নানার কবরে গেছিলাম, তুমি তাই আবার সকালবেলা নিয়ে যাবা, এই জন্য রাত 9টার দিকে গেছি। আমি বললাম রাত 9টার দিকে আপনি কবরের কাছে কে নিয়ে গেলেন, কী কারণে নিয়ে গেলেন? ভাইরে এবার আর মাথা ঠিক নেই। এবার আমার বউ আমার এই সন্তান এই রাতের বেলায় নানার কণ্ঠে কথা বলে এবং বুড়ো মানুষের মতো, নানা যেমনি হাসে এমনি হাসে, মানে আমি সব কিছু মানে আয়শা নানার ভিতরে যা কিছু ছিল সব আমি আমার মহিলার মাঝে দেখতে পাই, একেবারে অবিকল নানার মতো হয়ে যায়। মানে বয়স্ক মানুষের মতো কথা বলে, ওর নানা এরকম কথা বলতে বলতে এরকম বুকে হাত দিত, মানে যা যা করতো একটা মানুষ ওই নানার অবিকল ওর ভিতরে চলে আসে। এবং প্রতি রাতের বেলায় ওই নানার কণ্ঠ আমার সাথে কথা বলে, প্রতি রাতের বেলায় লাইট অন করলে ঘুমাইতেছে, লাইটটা অফ করলে ও কথা বলে। কোনোভাবেই কোনো কিছু করতে পারি না, এখানে যাই ওইখানে যাই, অনেক কিছু করি অনেক জায়গায় যাই, ভাই আমি আর কোনো কিছুই পাই না, মানে আমার মাথায় আর কোনো কিছুই ঢুকতেছে না যে কোথায় গেল কোন জায়গায় গেল, আমি আর কোনো কিছুই মানে বুঝতে পারতেছি না। মানে আমার এই বাচ্চার অবস্থা খুব খারাপ, নাতির অবস্থা, আমার ছেলের অবস্থা খুব খারাপ, কোনোভাবেই তারা ভালো করতে পারে না। কবিরাজের কাছে গিয়ে কবিরাজের কাছে কান্নাকাটি করতেছে যে কী করা যায়। কবিরাজ 1 দিন 2 দিন 3 দিন, একদিন আমার বলে আমার ওই নানার কবরটার কাছে নিয়ে আসো, ওই কবিরাজ বলার পরে আমি তখন আমার ওই নানা শ্বশুরের কবরের কাছে কবিরাজকে নিয়ে যাই। কবিরাজ নানা শ্বশুরের কবরে কী করে আমি জানি না, ওই রাতটা কাটে। পরের দিন কবিরাজ নিজেই আমার ফোন করে সকালবেলা যে মাইনুদ্দিন তুমি আমার বাড়িতে আসো। পরে আমি কী করি, আমার ওই সন্তানটারে কোলে করে নিয়ে যায়, আমার ছেলেরে নিয়ে যায়, ছেলে 6 বছর বয়স, সাইকেল করে নিয়ে যায়। নিয়ে গেলে পরে কবিরাজ আমার বলতেছে একটা কাজ করো, আমি তোমার কিছু জিনিস দিব, এই জিনিসগুলা নিয়ে তোমার একটা কাজ করতে হবে, করলে তোমার বউ ভালো হবে, তোমার বাচ্চাও ভালো হবে। আমি তখন বললাম যে কী কাজ করলে আমার বউ ভালো হবে, বাচ্চা ভালো হবে? তখন উনি 2টা তাবিজ দেয়। উনি আমার বলছে এই 2টা তাবিজ এখন তোমার বউয়ের হাতে যে তাবিজগুলো আছে এই তাবিজগুলো খুলে এই 2টা তাবিজ তুমি তোমার বউয়ের হাতে পরাই দিবা। বউয়ের হাতে পরাই দেওয়ার পরে একেবারে মানে ঘড়ি ধরা রাত বরাবর 3টা বাজে, শ্মশান ঘাট দিয়ে তোমাদের ওই খালের পাড়ে যাবা। খালের পাড়ে গিয়ে তোমার বউরে বলবা এই 2টা তাবিজ হাতে নিয়ে ওইখানে গিয়ে 2টা ডুব দিতে, মানে একটাকে 2টা ডুব দিবে, ডুব দিলে উঠে আসবে, এরপরে তোমাদের আর এই ধরনের কোনো সমস্যা হবে না। আমি তখন বললাম আপনি এটা কী বললেন? উনি বলে হ্যাঁ আমি যা বলছি আমি এটা ঠিক বলছি এবং আমি এই কথা
তুমি যদি এই কাজটা করতে পারো তোমার বউ ভালো হবে এবং তোমার বাচ্চার সাথে তোমার ওই নানা শ্বশুরের যে এই আত্মাটা আর আসবে না, সে পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম যে এটা করবো। তখন কিন্তু খালে অনেক স্রোত, মানে পানির স্রোত, কিন্তু বর্ষাকাল তো অনেক স্রোত। আমি তখন বললাম যে এটা করবো, পরে এটা করবো। আমি এসে আমার বউরে বললাম, মানে ওই দিন এসে বললাম যে বউ এমন এমন ঘটনা, কবিরাজ এটা বলতেছে। ও আমার বলে যে তুমি তাবিজগুলো আমার হাতে বাইধা দিও না, হাতে বাইধো না, তাবিজ দুইটা আমার হাতে দাও, আমি দুইটা তাবিজ হাতে মুঠ করে আর ডুব দিয়ে উঠে চলে আসবো। যেহেতু আমার নানা এগুলো করতো, আমি জানি এসবের মাঝেও কিছু একটা হয়, মানে ও সন্তানের জন্য কান্নাকাটি করে, সন্তানের মাঝেও সমস্যাটা দেখা দিছে এইগুলা। তখন আমি আমার আম্মারও বললাম না বইলা সারা রাত বসে আছি রাত 3টা বাজছে বরাবর, 2টার দিকে 2:20 আমি তখন রওনা দিছি। এই খালের পাড়ে গিয়ে আমি আমার বউ বসে আছি। এক পাশে ছিল শ্মশান ঘাট আর এই পাশে হচ্ছে খাল, মধ্যখানে বসে আছি, মানে খালের পাড়ে বসে আছি। তো খালের কিন্তু অনেক স্রোত, কিন্তু পানির স্রোত। তো আমি তোরে বললাম যে এই যে পানির স্রোত, তুমি কি পানির স্রোত দিয়ে কি যাইতে পারবা? এটা কি সম্ভব? পানির স্রোত তো তোমার নিয়ে যাবে। আমাকে বলে যে না, এদিকে একটু মানে গর্তের মতো জায়গা আছে আর কি, এই জায়গাটা মানে পানি এখানে একটু আটকায়। তো আমার বলে আমি এইখানে ডুব দেবো, একটা ডুবে তো এটা দিয়ে উঠে চলে আসবে, সমস্যা কি? তো যেমনি বললো এমনিও দুইটা তাবিজ দুইটা হাতে নিল, নিয়ে ওই তখন ওইখানে নামলো। নামার পরে ভাই ও শুধু নামতেছে, আমি এই দৃশ্যটাই দেখলাম যে ও নামতেছে, এরপরে আমি আর কোনো কিছু দেখলাম না। জাস্ট এটাই দেখলাম যে ও নামে যেতেছে, এরপরে আর আমার কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, কী হলো আমি জানি না। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি যে সকাল হয়ে গেছে। আমার আম্মা আমার শোয়াই রাখছে উঠানোর মধ্যে, আমার ছেলেটাও বসে আছে কান্না করতেছে। আমার মা বলে বউ কই? আম্মা বলে। আমি বলি ওইখান থেকে লাফ দিয়ে উঠে আমি তখন দৌড়ে এলাম শ্মশান ঘাটের দিকে দৌড়াতে শুরু করলাম। দৌড়ে আমি তখন কি করলাম, আইলাম খালের পাড়ে আইসা ও যেখানে নামছে এখানে খোঁজা শুরু করছি। ওর কোনো ছায়াও নাই, আমি ওর আর পাই না। এবার আমি সবাইকে বলতেছি যে এমন ঘটনা, রাতের বেলায় অমুক কবিরাজ এটা বলছে, বলার পর আমি এমনি করছি, এখন তোর আর আমি পাইতেছি না। এবার সবাই মিলে খালের এই গ্রামের ওই পারে সব জায়গায় যে জিজ্ঞেস করেছি এরকম একটা মহিলা আসছে কিনা, বা এরকম একটা মহিলাকে অনেক সময় হয় না যে খালের স্রোতে ভাসায় নিয়ে চলে গেছে। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদেরকে জিজ্ঞেস করতেছি যে এরকম একটা মহিলাকে পাওয়া গেছে কিনা। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর কেটে গেছে। আমি আর ওর কোনো সন্ধান পাই নাই। ওর মা, আমরা 2004-5-এর ঘটনা, মানে খুঁজছি এমন খুঁজছি, কোথাও ওরে পাইনি, কোনো জায়গায় ওরে পাইনি। 2006 সালে 7 সালে আমার ছেলেটা সহ খুঁজছি, কিন্তু ভাই বড় কথা হচ্ছে এই ঘটনার পরে আমার ছেলে আর ওর নানারে দেখে না, মানে ওর নানা আর ওর মাঝে আসে না। ওর নানার এই সমস্যাটা পরিপূর্ণভাবে শেষ হয়ে গেল। এবং সবচেয়ে বড় যে কথাটা, আমার আল্লাহ জানে আমি জানি, আমার বউ হারানোর পরে যে কবিরাজ আমার এই বুদ্ধি দিল, ওই কবিরাজ তার কয়েক মাস পরেই সে হঠাৎ করে বরিশাল শহরে 6 তালা বাড়ি সে বানানোর কাজ ধরলো। যে 6 তালা বাড়ি বানাবে, জায়গা কিনে ফেলছে, সে বাড়ি বানাবে। সে ঢাকায় জায়গা কিনে, সে বরিশালে জায়গা কিনে, গ্রামের যেখানেই জায়গা বিক্রি সে জায়গা কিনে। যে কবিরাজ ঠিকমতো 3 বেলা খাবার পাইতো না, এই কবিরাজ এই টাকা পয়সা কোত্থেকে আনলো? তারই টাকা পয়সা দিল কে? এর কোনো সঙ্গে আমি জানি না। আজকে কবিরাজ ঢাকাতে বসে, ঢাকাতে তার একা 6টা বাড়ি, 6টা বাড়ির মালিক ওই কবিরাজ। এবং বরিশাল শহরে তার নিজে 2টা বাড়ি আছে। গ্রামের বাড়িটার মনে হয় রাজপ্রাসাদ বানাইছে। এই টাকা সে কই পাইছে? সে কবিরাজে ছেড়ে দিয়েছে। এই ঘটনার পর আমাদের গ্রামের মানুষ গিয়ে তারা মারছে, যে তুই এরকম কথা কেন বললি, ওরে মারছে। আমি থানা থেকে পর্যন্ত নামে মামলা করছি, অনেক ক্ষতি করছে ওর। এরপরে কবিরাজে ছেড়ে দিচ্ছে, কিন্তু ছেড়ে দেওয়ার পরে এই টাকার কলসি ও কোথায় পাইল? এই টাকার কলসি ও কোন জায়গায় পাইল, কোথায় পাইল, এটা আল্লাহই ভালো জানে। অনেক কষ্টের পরে 2009 সালে আমার ছেলেটাও তখন বড় হয়ে গেছে। দেন আমি তখন সৌদি আরবে আসি। আসার পর 2009 থেকে 2014 সালে আমি সৌদি আরব থেকে বাংলাদেশে যাই। গিয়ে আমি আরেকটা বিয়ে করি। তখন সন্তান বড় হয়ে গেছে, সন্তানের বিয়ের সময় হয়ে গেছে, তো নিজেরও বিয়ে করতে হবে, কারণ সন্তান তখন পুরোপুরিভাবে যুবক। পরে আমি আরেকটা বিয়ে করি আমি তখন আবার চলে আসি সৌদি আরবে। এখন আমার ছেলে মোটামুটি অনেক বড় হয়েছে আল্লাহর রহমতে। এই 2023 সালের ফেব্রুয়ারিতে ছেলের বিয়ে করাইছি। এখন আমার ছেলে মহিন অনেক ভালো আছে, আমার সাথে আনার ব্যবস্থা করতেছে। ও ব্যবসা বাণিজ্য করে, বরিশাল শহরেই থাকে, দোকানপাট করে, ভালো আছে। আমি সৌদি আরবে আছি, আমিও দোকানপাট করি। তো ভাই আপনাকে কথাগুলো বললাম, আমি ওটার অনেক বড় একজন ভক্ত। সৌদি আরবে থেকে আপনার গল্পগুলো শুনি, অনেক ভালো লাগে, যার জন্য আপনাকে গল্পটা বললাম। যদি সম্ভব হয়
আপনি আমার গল্পটা প্রচার করেন। আমার বউরে আমি অনেক মিস করি। আমি আয়েশারে আজও ভুলতে পারি না। আয়েশার মুখটা আমার চোখের সামনে ভাসে। আমি জানি না আমার আয়েশার কী হয়ে গেল, আয়েশা কোথায় গেল। জীবন দশায় যেন আমি একটা বার তারে আবার পাই। আপন ভাই ভালো থাকবেন। আপনার জন্য দোয়া, ভালোবাসা। সালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ছেলে মোহাম্মদ মাহিন উদ্দিনের জীবনের এই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। আমার কাছে এই পুরো ব্যাপারটাই কেমন জানি একটু তাজ্জব মনে হচ্ছে। মানে আমি কোনোভাবেই বুঝতেছি না। প্রথম কথা হচ্ছে যে আয়েশা যখন পানিতে ডুব দেয় ওই খালের পানিতে, এরপরে মাহিন ভাই কেন অজ্ঞান হয়ে যাবে? যদি তাকে যদি আমি চিন্তা করি যে স্রোতে তাকে নিয়ে গেছে, কারণ অনেক স্রোত ছিল, এমন হতে পারে যে স্রোতে নিয়ে চলে গেছে। কিন্তু স্রোতে যদি নিয়ে চলেই যাবে তাহলে তো মাহিন ভাই অজ্ঞান হওয়ার কোনো প্রশ্ন আসে না। তিনি কেন অজ্ঞান হয়ে যাবে? এই ব্যাপারটা প্রথমে আমাকে অনেক ভাবাচ্ছে। এবং সেকেন্ডলি আরেকটা ব্যাপার, যে এই ঘটনার পরে ওনাদের এলাকার ওই কবিরাজ কীভাবে রাতারাতি এত বড়লোক হয়ে যায়। কারণ বরিশাল শহরে জায়গা কিনা, ঢাকাতে 6টা বাড়ি করে কিন্তু নর্মাল কোনো ব্যাপার না। এই কয়েকটা বছরের ভিতরে সে এত টাকার মালিক কীভাবে হয়ে গেল? পুরোটা ব্যাপারে আমার কাছে ভীষণ তাজ্জব মনে হচ্ছে। আল্লাহই ভালো জানে যে এইখানে আসলে কী ঘটেছিল। তবে যাই ঘটুক, যেটাই ঘটুক, যারা ঘটিয়েছে বা যারা এটা করেছে, আমি বরাবর মতো একটা কথা বলে রাখি, বিশ্বাস করেন জীবনের গল্পের অনুষ্ঠানে আমি বেশিরভাগই এই ধরনের গল্পগুলো পাই। তাবিজ তোমার নিয়েই কথাবার্তা থাকে, যদি হয় পারিবারিক, প্রেম, ভালোবাসা সব কিছু মাঝেই থাকে, কিন্তু তাবিজে কখনো কোনো শান্তি আনে না। আজকে মাহিন ভাই যদি তাবিজের আশ্রয় নিয়ে আয়েশাকে আনছে, তাবিজের আশ্রয় নিয়ে কিন্তু আয়েশাকে আনছে, এবং আনার পরে কি হলো, আয়েশার পরের অবস্থাটা আরও ভয়াবহ হলো। বিশ্বাস করেন, আপনি যদি কোনো তাবিজ তুমান বা কুফুরি এগুলো করেন, এগুলোতে যেটা উপকার হয় এটার চেয়ে আরও বেশি ক্ষতি হয়। ভালোর চেয়েও ক্ষতিটাই বেশি হয়। আমি তার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই প্রতিটা গল্পের মাঝে তা পাই। যাই হোক, এই জন্য সবাইকে অনুরোধ করবো যে তাবিজ কবজ এগুলো থেকে বিরত থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহই আপনাকে ফানা দিবে এবং আল্লাহই আপনার পক্ষ থেকে আপনাকে সব কিছু থেকে শেফা দান করবে।